হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। আচ্ছা, আজকে আমরা পি ব্লকের উপর একটা ক্লাস রাখছি। যে পি ব্লকের ক্লাসে আমরা মেনলি পি ব্লকের সব থেকে বড় কোন গ্রুপটা সেটা ডিসকাস করলে সেটা হচ্ছে গ্রুপ 15 হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, এবার আমরা টেবিলটাকে একবার দেখো গ্রুপ 15-এ কি কি আছে। গ্রুপ 15-এ আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। ঠিক আছে, তো আমাদের কি কি পড়তে হবে এক্স্যাক্টলি সেটা মাথায় ঢুকিয়ে নাও। কি কি আমরা পড়ছি যাতে পুরো পি ব্লকটা নিয়ে একটা আইডিয়া হয়ে যায় যে কোনো গ্রুপের ব্যাপারে। তো আমাদের 4টে গ্রুপ আছে সিলেবাসে। কি কি গ্রুপ আছে? গ্রুপ 15 আছে, 16 আছে, 17 আছে, 18 আছে। এবার এখান থেকে পড়ার প্যাটার্নটা কেমন রাখবে সেটা প্রথমে একটু বলে নিই। 15-এ আছে হচ্ছে তোমার পিরিয়ড 2 থেকে যদি স্টার্ট করি, 2, 3, 4, 5, 6 যদি এই কটা পিরিয়ডকে ধরি। 15-এ আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ঠিক আছে। 16-এ আছে হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। 17-এ আছে হচ্ছে তোমার ফ্লুরিন, ক্লোরিন, হ্যালোজেন, যেগুলো ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আর 18-এ আছে নোবেল গ্যাস, একদম উপরে আছে হিলিয়াম, হিলিয়ামের পরে আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, র্যাডন। আর এর উপরে আছে নিয়নের উপরে আছে হিলিয়াম বেসিক্যালি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নোবেল গ্যাস। এবার এইখান থেকে ভালো করে খেয়াল রাখতে হবে যে কোন কোনগুলো আমাদের জোর দিতে হবে, কোন কোন কম্পাউন্ড গুলোতে বইতে জোর দেওয়া আছে বা আমাদের জোর দিতে হবে। এই গ্রুপ 15-এ মেনলি জোর দিতে হবে নাইট্রোজেন আর ফসফরাস, এদের সবকিছুই আমাদের অলমোস্ট সিলেবাসে আছে। মানে নাইট্রোজেন এলিমেন্ট, ফসফরাস এলিমেন্ট, তাদের কি প্রপার্টি, আবার নাইট্রোজেনের বিভিন্ন কম্পাউন্ডের মধ্যে আমরা অ্যামোনিয়া স্টাডি করেছি, ফসফরাসের বিভিন্ন কম্পাউন্ড, নাইট্রোজেনের বিভিন্ন কম্পাউন্ডের মধ্যে এখন আমরা হাইড্রোজেন স্টাডি করতে চলেছি। সেরকম নাইট্রোজেন আর ফসফরাসের বিভিন্ন কম্পাউন্ড গুলো নিয়েও সেই কম্পাউন্ড গুলোর প্রিপারেশন, মানে কি কি স্টাডি করছি আমরা। এলিমেন্টটা একটা এলিমেন্ট মানে হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এলিমেন্ট গুলো কি কি প্রপার্টি, আর এদের বিভিন্ন কম্পাউন্ড, নাইট্রোজেন আর ফসফরাসের বিভিন্ন কম্পাউন্ড, এই কম্পাউন্ড গুলোর এবং এলিমেন্টের বিভিন্ন রকম ভাবে ল্যাবরেটরি প্রিপারেশন আমরা দেখছি। 3টে জিনিস দেখা হচ্ছে। 2 নাম্বার দেখা হচ্ছে কিছু ফিজিক্যাল প্রপার্টিজ, কিছু লিমিটেড ফিজিক্যাল প্রপার্টিজ। আর 3 নাম্বার থাকছে কিছু কেমিক্যাল প্রপার্টিজ। পুরো চ্যাপ্টার জুড়ে এই চলছে কেমিক্যাল প্রপার্টিজ, তাদের এই কিছু স্পেশাল এলিমেন্ট আর স্পেশাল কম্পাউন্ডের, নাইট্রোজেন ফসফরাস। তাহলে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথের ব্যাপারে কি কিছুই দেওয়া নেই? হ্যাঁ, কিছু জেনারেল ডিসকাশন আছে। একদম শুরুতে একটা জেনারেল ডিসকাশন আছে, কমন ডিসকাশন আছে, যেটা সকলের জন্য, সব গ্রুপগুলোর জন্য আছে। তো সেই কমন ডিসকাশনে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ কেমন করে, কোনটা কেমন করে বিহেভ করে, নাইট্রোজেন কেমন করে বিহেভ করে, আর্সেনিক কেমন করে বিহেভ করে, কমন ডিসকাশনটা তো সবগুলোই আছে। কিন্তু যখন স্পেসিফিক ডিসকাশন শুরু হচ্ছে তখন নাইট্রোজেন আর ফসফরাসেরই খালি তাদেরই বিভিন্ন কম্পাউন্ডের খালি এই প্রিপারেশন প্রপার্টি গুলো ডিসকাশন আছে। গ্রুপ 16-এও সেম, অক্সিজেন আর সালফার এদেরই প্রপার্টি ডিসকাশন আছে। বাকিগুলো কিছু কমন ডিসকাশন আছে যেগুলো সবারই জন্য আছে, কিন্তু মেন স্পেসিফিক ডিসকাশনটা অক্সিজেনের বিভিন্ন কম্পাউন্ড এবং সালফারের বিভিন্ন কম্পাউন্ডের উপরই আছে। আচ্ছা, এইটাতে মোটামুটি সবটা নিয়ে ডিসকাশন আছে এবং এই গ্রুপটা খুব ইম্পর্টেন্ট। হ্যালোজেন থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসবে এবং সব থেকে বেশি কোয়েশ্চেন্স গ্রুপ নাম্বার 17 থেকে আসবে, সব থেকে বেশি কোয়েশ্চেন্স। ঠিক আছে, আর নোবেল গ্যাসের মধ্যে এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এইটা থেকে কোয়েশ্চেন্স আসবে, জেনন থেকে। বাকিগুলো নিয়ে কিছু কমন ডিসকাশন আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জেনন এবং জেননের কিছু রিয়াকশন আর জেননের কিছু কম্পাউন্ড। এই যখন বাড়িতে একটু নিজেরা সেলফ রিভিশন করবে এই জোনগুলো ধরে ধরে বেশি জোর দেবে। গ্রুপ 15টা তার মধ্যে সব থেকে বড়, টাইমও বেশি লাগছে দেখতেই পাচ্ছ। গ্রুপ 15 সব থেকে বড়, 16, 17, 18 এগুলো একটু ছোট ছোট গ্রুপ। সব থেকে ইম্পর্টেন্ট গ্রুপ এখানে কোয়েশ্চেনের জোন হিসাবে পিওয়াইকিউ তে দেখা গেছে 17টা সব থেকে ইম্পর্টেন্ট। নোবেল গ্যাসের মধ্যে জেনন থেকে একটা দুটো কোয়েশ্চেন কখনো কখনো দেয়। এবারে এখানে আছে হচ্ছে আমাদের 8 মার্কস। এই 8 মার্কসের ডিস্ট্রিবিউশনটাও কেমন তোমাকে বলে দিই। চান্সেস আছে, মানে এটা রাফ ডিস্ট্রিবিউশন, এটা যে বোর্ডের কোনো মার্কস ডিভিশন তা নয়, কিন্তু 8 মার্কস যে পুরো চ্যাপ্টার থেকে আছে, এই 8 মার্কসে কোন গ্রুপ থেকে মোটামুটি কেমন কোয়েশ্চেন্স আসে। গ্রুপ 15 থেকে মোটামুটি ভাবে তুমি এক্সপেক্ট করতে পারো 3 মার্কস বা 3ও নয় 2 মার্কস। ঠিক আছে, গ্রুপ 15 থেকে, কিন্তু এটা অনেক বড় গ্রুপ, এখান থেকে 2 মার্কসের বেশি কোয়েশ্চেন্স পাবে না। এন্ড এই কোয়েশ্চেন্স এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জোন যদি বলো, 2 মার্কসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোথা থেকে কোয়েশ্চেন্স আসবে, এটা হচ্ছে অক্সিডেশন স্টেট। সব থেকে ইম্পর্টেন্ট জোন হচ্ছে অক্সিডেশন স্টেট গ্রুপ 15 এর জন্য, এবং এখানে 2 মার্কস এটা এক্সপেক্ট করতে পারো কোয়েশ্চেন্স। গ্রুপ 16 থেকে তুমি এক্সপেক্ট করতে পারো মোটামুটি 16 থেকে 2 মার্কস।
এবার এই 16 এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জোনটা কোনটা? 16 এর মধ্যে হচ্ছে একই সেম অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট হচ্ছে পুরো পি ব্লকের সব থেকে ইম্পর্টেন্ট জোন। 17 থেকে ইউ ক্যান এক্সপেক্ট 3 মার্কস, এবং এখানে স্পেসিফিক্যালি বলা মুশকিল যে কোত্থেকে কোয়েশ্চেন আসবে, এখান থেকে তুমি 3 মার্কস পাবে। এই 17টা ভালো করে রেডি করবে। আর একটা আছে হচ্ছে 18 থেকে তুমি গ্রুপ 18 থেকে তুমি ম্যাক্সিমাম 1 মার্কেরই কোয়েশ্চেন পাবে, এবং সেই 1 মার্কের কোয়েশ্চেন জেনন থেকেই উঠবে, এবং সেটাই জেনন থেকেই উঠবে, কারণ জেননেরই কিছু কম্পাউন্ড আছে যেগুলো স্টাডিটা এই গ্রুপ 18 এ আছে, বাকি আরো কিছু কম্পাউন্ড আছে। তবে তারপর আমি বলে দিই, এই 3 মার্কসের মধ্যে একটা জোন আছে খুব ইম্পর্টেন্ট, এমন নয় যে বাকিগুলো থেকে কোয়েশ্চেন আসবে না, বাট হ্যালোজেনদের ক্ষেত্রে একটা জোন আছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। দুটো হ্যালোজেনের মধ্যে কম্পাউন্ড তৈরি হয়েছে, যেমন ICl3, ICl7, ঠিক আছে, IF5, দুজনেই হ্যালোজেন, তাদের মধ্যে কম্পাউন্ড হয়েছে, সেই জোনটা সব থেকে ইম্পর্টেন্ট। তবে এটা ছাড়াও গ্রুপ 17 মোটামুটি পুরোটাই ইম্পর্টেন্ট। 18 এর ক্ষেত্রে জেননটা ইম্পর্টেন্ট, যখন পড়বে যা যা পড়াচ্ছি সেগুলোতে পড়লে কিন্তু সঙ্গে এইগুলোতে জোর দেবে, প্রয়োজন হলে এইগুলো আলাদা করে বইতে হাইলাইট করে রাখবে যাতে এক্সামের আগের দিন রিভিশনে তাড়াতাড়ি হয়। তাহলে আমরা শুরু করছি তাহলে হাইড্রাজিনের ব্যাপারে কি কি দেখবো বই থেকে একটু চেক করে নেবে। হাইড্রাজিনের ব্যাপারে প্রথম দেখবে হাইড্রাজিনের ফর্মুলা। এই কম্পাউন্ডটাকে কোথায় পাবে? এটাকে পাবে হচ্ছে অ্যালডিহাইড কিটোন, যখন আমরা সেমিস্টার 4 এর জন্য পড়বো ওখানে পাবে হাইড্রাজিনকে, ঠিক আছে, অ্যালডিহাইড কিটোনের ওখানে। এই হচ্ছে হাইড্রাজিনের ফর্মুলা মনে রাখবে। হাইড্রাজিন কেমন করে প্রিপারেশন করা হয়, প্রিপারেশনের ইকুয়েশনটা খেয়াল রাখবে। এটা হচ্ছে প্রিপারেশন ইকুয়েশন, যেটা কিনা এক্সাম হলে দেওয়া আছে, দেখবে খোলা আছে। তো অ্যামোনিয়ার সঙ্গে NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইট, নামগুলো খেয়াল রাখবে, খালি ফর্মুলা নয়, ফর্মুলার সঙ্গে কারেসপন্ডিং নাম, কারণ এক্সাম হলে MCQ তে নামও দিতে পারে ফর্মুলাও দিতে পারে। সো অ্যামোনিয়ার সঙ্গে সোডিয়াম হাইপোক্লোরাইটের রিঅ্যাকশনে হাইড্রোজেন তৈরি হয়, ঠিক আছে। এবারে এই যে রিঅ্যাকশনটা যখন হয় তখন হাইড্রোজেন, এটা হাইড্রোজেন খুবই ছোট্ট জায়গা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের প্রিপারেশন, এটা হয়ে গেল প্রিপারেশন। আচ্ছা, হাইড্রোজেনের কি কি রিঅ্যাকশন আছে রিঅ্যাকশনের মধ্যে? আচ্ছা, এবার দেখো হাইড্রোজেন কি এখানে লিখেছি NH2NH2, এখানে কিন্তু সেটাকে NPH4 করে দিয়েছে, একই জিনিস কিন্তু কনফিউজ হয়ে যেও না, NH2NH2, ঠিক আছে, শুধু একসাথে লিখে দিয়েছে দিয়ে NPH4 করে দিয়েছে। অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশনটি ইম্পর্টেন্ট, অক্সিজেনের প্রেজেন্সে বার্নিং হয়ে যায়, ঠিক আছে, প্রচুর বার্নিং হয়, কারণ হাইড্রোজেন হচ্ছে একটা ভালো ফুয়েল। কিসের ফুয়েল? এগুলি হচ্ছে আবার ইম্পর্টেন্ট জায়গা। এটা কোশ্চেন কেমন দেবে যে হাইড্রোজেন কোথায় ব্যবহার হয় এবং কেন, যেটা কোশ্চেন দিয়ে দিল। কোথায় ফুয়েল হিসেবে ব্যবহার হচ্ছে? জ্বালানিতে, রকেটের জ্বালানিতে, মানে রকেটের ফুয়েলে এখানে ইউজ করা হচ্ছে। কেন? কারণ অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে প্রচুর পরিমাণে হিট তৈরি করে। হ্যাঁ, এই হিটের অ্যামাউন্ট কত মনে রাখতে হবে না, কিন্তু হিট প্রচুর তৈরি করে, এটা খেয়াল রাখতে হবে যে প্রচুর পরিমাণে হিট তৈরি করে অক্সিজেনের প্রেজেন্সে বার্ন হয়ে গিয়ে, ঠিক আছে। এছাড়া হচ্ছে কিউপ্রিক অক্সাইডকে এটা রিডিউস করে দেয়, সেটা একটা রিডিউসিং এজেন্ট। কি এজেন্ট? এটা একটা রিডিউসিং এজেন্ট, নিজে অক্সিডাইজ হয় অন্য কাউকে রিডিউস করে দেয়, নিজে অক্সিডাইজ হয় অন্য কাউকে রিডিউস করে দেয়। সেটা একটা রিডিউসিং এজেন্ট, কিউপ্রিক অক্সাইডকে দেখতে পাচ্ছি রিডিউস করে দিচ্ছে, সঙ্গে অক্সিজেনের প্রেজেন্সে বার্ন হয়ে যাচ্ছে, তাই ফুয়েল হিসেবে ইউজ করা হচ্ছে। প্রিপারেশন রিঅ্যাকশনটাও দেখে নিলাম, ক্লিয়ার? বই থেকে মার্ক করেছো, পয়েন্টগুলো লিখে নিয়েছো। চলো পরেরটা চলে আসছি, হাইড্রাজোয়িক অ্যাসিড। বল এইটা দেখলেই কি মনে হবে, কি লেখা আছে ভালো করে দেখে বল, এই ফর্মুলাটা দেখলেই কি মনে হবে, কি লেখা আছে? NH3। তো এই কনফিউজ হয়ে যাবে, এটা NH3 নয়, HN3, ঠিক আছে, NH3 নয়, NH3 তো অ্যামোনিয়া, HN3, ঠিক আছে, কনফিউজ হবে না। এইটাও সিম্পল কোয়েশ্চেন একবার এসেছিল, এবং স্টুডেন্টরা কেমন ভুল করে এসেছে বলছি। কোয়েশ্চেনটা ছিল হাইড্রাজোয়িক অ্যাসিডের ফর্মুলা কি? NH3 ও দেওয়া ছিল, HN3 ও দেওয়া ছিল। মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যামোনিয়াতেই টিক করে চলে এসেছে, HN3টা ভালো করে দেখেইনি। এরকম কোয়েশ্চেন্স এসেছিল প্রথমবার যখন MCQ লঞ্চ হয়েছিল, তখন এরকম সোজাই কোয়েশ্চেন দিয়েছিল। কোয়েশ্চেনটা ছিল, সরি মানে এইটা ছিল কোয়েশ্চেন, হাইড্রাজোয়িক অ্যাসিডের ফর্মুলা ছিল না, মানে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে HN3 কিসের ফর্মুলা, মানে HN3 এইটা কোন যৌগের ফর্মুলা। এবার HN3 কে দেখে সবার কি মনে হয়েছে? NH3 বলেছে অ্যামোনিয়ার ফর্মুলা, দেখবেন বিন্দাস অ্যামোনিয়া টিক করে এসছে। তো খেয়াল রাখতে হবে এগুলো, ফর্মুলাটা খেয়াল রেখো। আচ্ছা, এর খালি প্রিপারেশনটা করতে করতে হাইড্রোজেন থেকেই হচ্ছে। এবার এখানে যেটা টুইস্ট আছে, বলছে হাইড্রোজেনের সঙ্গে HNO2 এর রিঅ্যাকশনে হাইড্রাজোয়িক অ্যাসিড তৈরি হচ্ছে। কোশ্চেন হচ্ছে আবার এই HNO2 আসে কোত্থেকে?
তো হ্যালো অ্যালকেন পড়া, হ্যালো অ্যারিন পড়া হয়ে থাকলে বলতে পারা উচিত এই HNO2 আসে থেকে, বলো দেখি। যদি হ্যালো অ্যারিন পড়ে থাকো এবং হ্যালো অ্যারিনের ডায়াজোনিয়াম সল্টের একটা আমরা ওয়েব বানিয়েছিলাম, মনে আছে? স্পাইডার ওয়েব বানিয়েছিলাম। যদি ওখানটা পড়া হয়ে থাকে তাহলে তোমার মনে করে বলতে পারা উচিত HNO2 আসে থেকে, কারণ ওখানেও HNO2 দিয়ে রিয়াকশন ছিল। তো HNO2 আসে হচ্ছে NNO2 সঙ্গে কোনো অ্যাসিডের রিয়াকশনে, NNO2HCl বা NNO2H2SO4। তো NNO2 এবং H2SO4 মানে অ্যাসিড HCl বা H2SO4, এদের মধ্যে রিয়াকশন করে HNO2 তৈরি করা হয়। সেই HNO2 সঙ্গে হাইড্রোজেনের রিয়াকশন হলে তৈরি হয় হচ্ছে তোমার হাইড্রোজোইক অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি এদের রিয়াকশন, এটা একটা বিস্ফোরক মানে এক্সপ্লোসিভ, ঠিক আছে? এটা এক্সপ্লোসিভ, তাই হিট করলে প্রচুর এক্সপ্লোশন হয়, হাইড্রোজেন নাইট্রোজেন আলাদা হয়ে যায়, এক্সপ্লোশন হয়। আর সঙ্গে HNO2 এর সঙ্গে যদি আবার রিয়াকশন করা হয় তাহলে নাইট্রোজেন এবং নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড তৈরি করে। দুটো রিয়াকশন আছে, দুটো রিয়াকশন দেখতে হবে। শুধু আমরা কি পয়েন্টটুকু দেখছি, একটা হচ্ছে প্রিপারেশন কিরকম করে করতে হবে। প্রিপারেশন করার জন্য দেখলাম হাইড্রোজেনের সঙ্গে HNO2 রিয়াকশন করানো হচ্ছে। HNO2 সোর্স কি? HNO2 সোর্স হচ্ছে NNO2 আর H2SO4। তাহলে NNO2 H2SO4 এর রিয়াকশনে HNO2 তৈরি হচ্ছে, সেই HNO2 সঙ্গে হাইড্রোজেনের রিয়াকশন হলে আমরা হাইড্রোজোইক অ্যাসিড পাচ্ছি। এটাকে হিট করলে এক্সপ্লোশন হয়ে যাচ্ছে এবং এক্সপ্লোশন হয়ে গিয়ে নাইট্রোজেন হাইড্রোজেন আলাদা হয়ে যাচ্ছে। আর এর সঙ্গে যদি আবার HNO2 রিয়াকশন করানো হয় তাহলে নাইট্রোজেন এবং নাইট্রাস অক্সাইড তৈরি হচ্ছে। এবার এগুলোতে কোশ্চেন জোন জিজ্ঞেস করবে, স্যার কোশ্চেন জোন কেমন? কোশ্চেন হচ্ছে এটাই, হাইড্রোজোইক অ্যাসিডের সঙ্গে HNO2 রিয়াকশনে উৎপন্ন মেন প্রোডাক্টটা কোনটা? নিজেরাই বুদ্ধি করে বলো তো, মেন প্রোডাক্ট কাকে বলবো? N2 কে, নাইট্রোজেনটা যে মেন প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টটা কি এটাই মনে রাখতে হবে। এখানে জল তৈরি হয়েছে কি তৈরি হয়নি না মনে রাখলেও চলবে, কারণ এটা অতটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট নয়। আর আমাকে ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে না এমসিকিউ হলে, কিন্তু মেন প্রোডাক্ট কি লিখতে হবে। হাইড্রোজোইক অ্যাসিডের সঙ্গে HNO2 রিয়াকশনে নাইট্রোজেন ইজ দ্য মেন প্রোডাক্ট। তাই যেটা মেন প্রোডাক্ট কি করে তুমি কি করবে? তুমি তোমার বইতে এটাকে টিক করে রাখবে যে এটা মেন প্রোডাক্ট, আমাকে এটা মনে রাখতেই হবে, অন্যগুলো তৈরি হয়েছে মনে থাকুক আর না থাকুক। নেক্সট সেকশনে যাচ্ছি। আচ্ছা, নাম দেখে এবার বলো এর ফর্মুলা কি হতে পারে। এগুলো হচ্ছে ছোট ছোট কোয়েশ্চেন। বলবে ডাইনাইট্রোজেন মনোক্সাইড এর ফর্মুলা কোনটা? ডাইনাইট্রোজেন মনোক্সাইড, বলো কটা নাইট্রোজেন? দুটো। আর মনোঅক্সাইড কটা অক্সিজেন? একটা, N2O, নাইট্রাস অক্সাইড। এর একটা নাম কি? নাইট্রাস অক্সাইড। সঙ্গে কি মনে রাখতে হবে? এর অক্সিডেশন স্টেট, এই অক্সিডেশন স্টেটে কেস শুরু হয়ে গেল। নাইট্রাস অক্সাইডে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +1, নাইট্রাস অক্সাইডে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +1 মনে রাখতে হবে। আচ্ছা, এখানে তোমাকে একটা সিকোয়েন্স করিয়ে দিই। দেখো, নাইট্রাস অক্সাইড N2O, ওখানে নাইট্রোজেন কত? +1। নাইট্রিক অক্সাইড NO, ওখানে নাইট্রোজেন কত? +2। নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, ওখানে নাইট্রোজেন কত? +4। ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড N2O3, নাইট্রোজেন কত? +3। আর N2O5, নাইট্রোজেন কত? +5। এই বইতে একটা লিস্ট করে নাও, মনে থেকে যাবে। জাস্ট অক্সিডেশন স্টেট কত, কারণ অক্সিডেশন স্টেট হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। N2O, হ্যাঁ খাতায় লিখে নাও বা বইতে সাইডে জায়গা থাকলে। N2O তে নাইট্রোজেন হচ্ছে +1, NO তে নাইট্রোজেন +2, N2O3 এখানে নাইট্রোজেন +3, NO2 বা N2O4 নাইট্রোজেন +4, আর N2O5 নাইট্রোজেন +5। নাইট্রোজেনের বিভিন্ন রকম অক্সিডেশন স্টেট, বিভিন্ন রকম নাইট্রোজেনের যৌগতে। এবার নামগুলো তুমি তো ফর্মুলা থ্রু দিয়ে মনে রাখলে, কোশ্চেনে নাম দিয়ে দিয়েছে, ফর্মুলা দেয়নি। N2O নাম কি? নাইট্রাস অক্সাইড। NO নাম কি? নাইট্রিক অক্সাইড। N2O3 ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। N2O5 ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড বা নাইট্রোজেন পেন্টক্সাইড। ক্লিয়ার? নামগুলো খেয়াল রাখো। প্রিপারেশনের মধ্যে এইটা সব থেকে ইম্পর্টেন্ট, এটাই খেয়াল রেখো, বাকিগুলো ইউ ক্যান স্কিপ। বইটা মার্ক করে রাখো, এটাকে ডাবল টিক করে রাখো, এটা ইম্পর্টেন্ট, বাকিগুলোকে সিঙ্গেল টিক করে রাখতে পারো। কি? অ্যামোনিয়াম নাইট্রেট, তাকে হিট করলে নাইট্রাস অক্সাইড তৈরি হয়। অ্যামোনিয়াম নাইট্রেটকে হিট করলে নাইট্রাস অক্সাইড তৈরি হয়। এটা হচ্ছে মেন প্রিপারেশন, ঠিক আছে? এছাড়া আর কি হতে পারে? হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে HNO2 রিঅ্যাকশন হতে পারে,
বা হাইড্রাজোইক অ্যাসিডের সঙ্গে HNO2 রিঅ্যাকশন হতে পারে, তাতেও N2O তৈরি হয়। ঠিক আছে, হাইড্রাজোইক অ্যাসিডের সঙ্গে HNO2, হাইড্রাজোইক অ্যাসিডের সঙ্গে HNO2 বা হাইড্রক্সিল্যামিনের সঙ্গেও HNO2, হাইড্রাজোইক অ্যাসিড বা হাইড্রক্সিল্যামিন তাদের সঙ্গে HNO2 রিঅ্যাকশনে N2O তৈরি হয়, তবে এগুলো লেস ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম নাইট্রেটকে হিট করলে N2O তৈরি হয়, মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে N2O এর অক্সিডেশন স্টেট হচ্ছে +1। আচ্ছা, চলে আসছি পরেরটা, নাইট্রিক অক্সাইড, যেটা এক্ষুনি বললাম NO+2। এগুলোর প্রিপারেশনটাই কিন্তু ইম্পর্টেন্ট। NO কেমন করে তৈরি হবে, এখানে তিনটে রিঅ্যাকশন ইম্পর্টেন্ট। এবার বল, এই রিঅ্যাকশনটা অলরেডি পড়েছিস, দেখ একটা কমন রিঅ্যাকশন কেমন করে ফিগার আউট করতে হবে, বুদ্ধি করে বলে এই রিঅ্যাকশনটার মধ্যে জানা অলরেডি। কোথায় পড়েছিস বলতো? না, এই চ্যাপ্টারেই পড়েছিস, আজকেও মার্ক করলাম। অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম ক্যাটালিস্ট এট 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখ অ্যামোনিয়াতে মার্ক করা আছে, অ্যামোনিয়াতে আয়, অ্যামোনিয়াতে আয়, কোথায় মার্ক করা আছে, ওই দেখ, ওই যে মার্ক করা আছে 2 নাম্বার রিঅ্যাকশন ডান দিকের পেজে। দেখ কি তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে বল, প্রোডাক্ট কি, এনো কি না? এই তো, তাহলে ওইখানে যেটা পড়েছিস সেটাও এখানে কাজে লাগছে কিন্তু, ঠিক আছে? এই ট্যালিটা করতে হবে যাতে রিঅ্যাকশনস এর নাম্বার একটু কম। আচ্ছা, NNO2 সঙ্গে FeSO4 এবং H2SO4 এর রিঅ্যাকশন হলে মেইন তৈরি হচ্ছে NO। মেইন প্রোডাক্টটা তোমাকে খেয়াল রাখতে হবে, বাই প্রোডাক্ট কি হচ্ছে মনে রাখার দরকার নেই। NNO2 সঙ্গে FeSO4 এবং H2SO4 এর রিঅ্যাকশন হলে NO তৈরি হচ্ছে 1 নাম্বার মেথড। 2 নাম্বার হচ্ছে কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিড, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, কপারের সঙ্গে ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন হলো NO তৈরি হয়, 2 নাম্বার মেথড। আর অ্যামোনিয়াকে ক্যাটালিস্টের প্রেজেন্সে যদি অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডেশন করে দেওয়া হয়, অ্যামোনিয়াকে যদি অক্সিডাইজ করা হয় ক্যাটালিস্টের প্রেজেন্সে, অক্সিজেন দিয়ে অক্সিডেশন করা হচ্ছে ক্যাটালিস্টের প্রেজেন্সে হাই টেম্পারেচারে, তখনও তোমার NO তৈরি হয়। সো না তো এখানে ব্যালেন্স মেমোরাইজ করার প্রয়োজন আছে, না এখানে তোমার বাই প্রোডাক্টকে মনে রাখার কোনো প্রয়োজন আছে, কিন্তু মেন প্রোডাক্টটা তোমাকে খেয়াল রেখে চলতে হবে। তাহলে কি রিঅ্যাকশন প্রথমটা একবারে এখনই মেমোরাইজ করার করে চেষ্টা করে চলো, অর্থাৎ আমার ক্লাসটা যে মানে পড়াটা যে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তুমি মনে মনে রিকল করে নাও, বোর্ডটা না দেখে রিকল করানোর চেষ্টা করো। NNO2 সঙ্গে H2SO4 আর FeSO4, তাহলে NO তৈরি হবে। NNO2 সঙ্গে H2SO4 আর FeSO4, তাহলে তৈরি হবে NO, প্রথম রিঅ্যাকশন। পরের রিঅ্যাকশনটা কি বলছে, কপারের সঙ্গে ডাইলিউট HNO3, তাহলে NO তৈরি হবে। থার্ড রিঅ্যাকশন কি বলছে, অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন করতে হবে ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম ক্যাটালিস্ট এবং হাই টেম্পারেচার, তাহলে NO তৈরি হবে। সঙ্গে সঙ্গে একটু নিজে নিজে রিকল করে নেওয়ার চেষ্টা করো, যে স্যারটা বললেন বলার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটু বসিয়ে নেওয়ার চেষ্টা করি, বোর্ডটা না দেখে নিজের মনে মনে রিকল করে নি যে এই তিনটেতে NO তৈরি হচ্ছে। চেঞ্জ করছি, পরেরটা ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড N2O3 +3, কেমন করে তৈরি হবে, NOর সঙ্গে N2O4 লেস দ্যান 250 তে হিট করলে N2O3 তৈরি হবে, NO আর N2O4। আচ্ছা, N2O4 এর জায়গায় কোনো বইতে আবার NO2 লেখা থাকতে পারে, N2O4 যা 2NO2 তাই, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড কেমন গ্যাস একটু পরে আসছি, বাদামি বর্ণের গ্যাস, ব্রাউন গ্যাস, ঠিক আছে। সো NOর সঙ্গে NO2 রিঅ্যাকশন যদি হয়, NOর সঙ্গে N2O4 বা NO2 রিঅ্যাকশন হলে N2O3 তৈরি হয়। বেশ, চলে আসছে N2O5। N2O5 নাইট্রোজেন হচ্ছে +5 এ, কোত্থেকে হবে, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ফসফরাস পেন্টক্সাইড, এটা কি ফসফরাস পেন্টক্সাইড P2O5 2 বা P4O10। সো ফসফরাস পেন্টক্সাইড সঙ্গে নাইট্রিক অ্যাসিড, তাহলে তৈরি হবে N2O5। তাহলে এক্ষুনি একবার আমার সঙ্গে মনে মনে রিভিশন করো, N2O3 তৈরি করতে হবে, কি থেকে তৈরি হবে, কোত্থেকে তৈরি হবে, N2O3 চাই, NO আর NO2, NO আর NO2 লেস দ্যান 250 তে তৈরি হয়ে যাবে হচ্ছে N2O3, ক্লিয়ার। আর N2O5 কোত্থেকে তৈরি হবে বলো, পটাশিয়াম ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ফসফরাস পেন্টক্সাইড, তাহলে তৈরি হবে হচ্ছে N2O5। মাথায় ঢুকেছে, সবকটা রিঅ্যাকশনস মাথায় ঢুকেছে, ভেরি গুড, মার্ক করে নিয়েছো। চলো পরেরটা যাচ্ছি, বলছে নাইট্রোজেন পারঅক্সাইড আর নাইট্রোজেন টেট্রাক্সাইড। তাহলে নাইট্রোজেন দেখে নাও, NO2 হচ্ছে +4, ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওকে, অথবা N2O4 একই +4, ঠিক আছে। এটা হচ্ছে ওটা ডাইমার, কি ডাইমার, ডাইমার মানে দুজন জুড়ে এটা তৈরি হচ্ছে, মানে ইকুয়েশনটা লিখে রাখতে পারো পাশে,
সেটা হচ্ছে দুটো NO2 কম্বাইন করলে তৈরি হয় N2O4, দুজনেতেই নাইট্রোজেন আছে +4, দুজনের মধ্যেই নাইট্রোজেন আছে +4, এবং দুটোর মধ্যেই দুটোই হচ্ছে তোমার NO2 কম্বাইন করছে, দুটো NO2 কম্বাইন করলে তৈরি হচ্ছে N2O4, দুটো NO2 কম্বাইন করলে তৈরি হচ্ছে N2O4, যেখানে নাইট্রোজেন আছে +4। বইতে নেই NO2 পেয়েছিস? এবার দেখ NO2 কেমন গ্যাস, এটা কোশ্চেন দেবে, NO2 কেমন গ্যাস, দুটোর মধ্যে ডিফারেন্স কি জিজ্ঞেস করবে। দেখো এখানে কোশ্চেনের ধরনটা দেখো, বলবে NO2 দুটো NO2 জয়েন করলেই তো N2O4 তৈরি হচ্ছে, যেটাকে কি বলছি, যেটাকে বলছি ডাইমার। দুটো NO2 জয়েন করলেই N2O4 তৈরি হচ্ছে, যেটাকে বলছি ডাইমার। দুটো NO2 জয়েন করলেই N2O4 হচ্ছে, যেটাকে বলছি ডাইমার। বলবে NO2 আর N2O4 এরা কি তাহলে একই জিনিস, একই রকম এদের ফিজিক্যাল প্রপার্টি? না, এটা হচ্ছে ব্রাউন গ্যাস, এটা হচ্ছে কালারলেস হোয়াইট সলিড, মানে হোয়াইট সলিড। তাহলে একটা ব্রাউন গ্যাস আর একটা কিন্তু হোয়াইট বা কালারলেস সলিড। তাহলে ফিজিক্যাল দুটো যদি, ওটা কিন্তু ডাইমার, এ থেকে ওটা তৈরি হয়েছে, কিন্তু দুটো কিন্তু একই রকম নয়। একটা হচ্ছে তোমার ব্রাউন গ্যাস, একটা হচ্ছে তোমার কালারলেস সলিড। ওকে, আচ্ছা এবারে তোমার টেম্পারেচারটা, এটা স্কিপ করতে পারো, এই পোর্শনটা বলছে 140 এর উপরে। এবার তুমি নিজে বলো হাই টেম্পারেচারে কোন ফর্মটা থাকবে, সলিড ফর্ম না গ্যাস ফর্ম? তাহলে 140 এর উপরে এই গ্যাস ফর্মটা থাকে, আর 11.2 এর -11.2 এর নিচে সলিড ফর্মটা থাকে। তাহলে এখানে লিখে রেখে দাও, এর টেম্পারেচার যে -11.2 তার নিচে থাকছে, আর এটা হচ্ছে 140 তার উপরে থাকছে। তাহলে 140 এর উপরে এই ফর্মটা থাকছে, আর অনেকটা কুল ডাউন হয়ে গেলে ডাইমারটা তৈরি হচ্ছে। কুল করলে ডাইমারটা তৈরি হচ্ছে, হিট করলে নয়, কুল করলে ডাইমারটা তৈরি হচ্ছে -11.2 তে। না না নেই, সাবলিমেশন হয়ে যাচ্ছে ডাইরেক্টলি, অর্থাৎ সলিড টু, অর্থাৎ ওই সলিডটাকে হিট করছো, ডাইরেক্টলি সাবলিমেশন হয়ে গিয়ে তোমার গ্যাস তৈরি হচ্ছে, কারণ কোনো লিকুইডের স্টেট নেই এখানে মাঝখানে। আচ্ছা প্রিপারেশন কেমন করে হচ্ছে মনে রাখতে হবে, লেড নাইট্রেটকে হিট করলে NO2 গ্যাস পাওয়া যায়, লেড নাইট্রেটকে হিট করলে NO2 গ্যাস পাওয়া যায়। আচ্ছা এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লিখে রেখে দিই, লেড অক্সাইডকে কি বলে? এটাকে বলে লিথার্জ। লিথার্জ বলে লেড অক্সাইডকে, LiTHARGE, লিথার্জ। কোয়েশ্চেন করবে লেড নাইট্রেটকে, আচ্ছা এর কালার কি? কালার হচ্ছে ইয়েলো। বলবে লেড নাইট্রেটকে হিট করলে পাওয়া যায়, একটা অপশন দেবে, যেমন একটা অপশন দেবে লিথার্জ। লেড নাইট্রেটকে হিট করলে কি পাওয়া যাচ্ছে? লিথার্জ, লেড অক্সাইড, যার কালার হচ্ছে ইয়েলো। ওকে, আর কোথা থেকে পাওয়া যাচ্ছে? NO2 তো পাওয়া যাচ্ছে, সঙ্গে লিথার্জও পাওয়া যাচ্ছে। NO2 আর কোথা থেকে পাওয়া যাচ্ছে? কপারের সঙ্গে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনে NO2 গ্যাস তৈরি হয়। এবার এখানে আবার এমসিকিউ কোশ্চেন, দেখো একটু আগে যা পড়লে তার সঙ্গে ট্যালি করে বইয়ের হেল্প নিয়ে আমাকে এখন আনসার দাও। কপারের সঙ্গে ডাইলিউট HNO3 রিঅ্যাকশনে কি তৈরি হবে, আর কপারের সঙ্গে কনসেন্ট্রেটেড HNO3 রিঅ্যাকশনে কি তৈরি হবে? বইতে এক্ষুনি মার্কিং করেছো, ভালো করে চেক করো এবং বলো। ডাইলিউট HNO3 হলে কি রিঅ্যাকশনে তৈরি হবে? মেন প্রোডাক্টটা কোনটা? মনো অক্সাইড, NO তৈরি হবে। ডাইলিউটটা হলে মনো তৈরি হবে, একটু আগে দেখলাম না, এই যে এই দেখ ডাইলিউট হলে কি তৈরি হচ্ছে? মনো অক্সাইডটা, তাই না, NO। তাহলে এখানে কোশ্চেন দেবে কপারের সঙ্গে রিঅ্যাকশন করানো হলো ডাইলিউট এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের নিম্নলিখিত বা ফলোইং গ্যাসেস আর ফর্ম। অপশন 1 এটা, অপশন 2 এটা। একটা অপশনে থাকবে হচ্ছে ডাইলিউটের সঙ্গে NO আর কনসেন্ট্রেটেড হলে NO2। ক্লিয়ার? এইভাবে কিন্তু কোশ্চেনটা ঘুরবে আর কি। ওকে, কপারের সঙ্গে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনে NO2 তৈরি হচ্ছে, আর লেড নাইট্রেটকে হিট করলে NO2 হচ্ছে, সঙ্গে লিথার্জ তৈরি হচ্ছে। আচ্ছা এইখানে হচ্ছে বইটাতে চার্ট দেওয়া আছে, দেখবি কি কি পড়বি এখান থেকে, যেখানে অক্সিডেশন স্টেট গুলো আছে। এখান থেকে মেনলি পড়বি হচ্ছে, তাহলে তাতেই বল N2O তে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত? +1। NO তে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত? +2। N2O3 তে কত? +3। কি পড়বি বলে দিচ্ছি এখান থেকে চার্ট থেকে। NO2 তে কত? NO2 বা N2O4 +4। যদিও বা NO2 আর N2O4 কি একই? না, NO2 ব্রাউন গ্যাস, N2O4 কালারলেস সলিড, আর N2O5 কত? +5। ঠিক আছে, এবার এখান থেকে পড়বি কি কি।
একটা অক্সিডেশন স্টেট গুলো পড়বি, সেকেন্ড হচ্ছে এদের এই ডায়াগ্রাম গুলো স্ট্রাকচার গুলো লিখে লিখে প্র্যাকটিস করবি, এবং এদের কোনো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে কিনা, যেরকম NO2 এর বলছে ডাইপোল মোমেন্ট খুবই লেস, NO2 এর বলছে ডাইপোল মোমেন্ট লেস ডাইপোল মোমেন্ট, এইটুকু শুধু পড়বি, কোনো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে কিনা। N2O তে ডাইপোল মোমেন্ট হচ্ছে খুব লেস, NO বলছে এটা প্যারাম্যাগনেটিক, NO। আচ্ছা, N2O3 এর জন্য কি আলাদা করে কোনো পয়েন্ট আছে? এখানে আলাদা করে কোনো পয়েন্ট নেই, N2O3 এর জন্য আলাদা করে কিছু না মনে রাখলেও চলবে। তাহলে কি মনে রাখছো? শুধু এই স্ট্রাকচারটা ড্রয়িং প্র্যাকটিস করছো। N2O তার স্ট্রাকচার, কারণ কোশ্চেন দিতেই পারে স্ট্রাকচার দিয়ে বলতে পারে এটা কিসের, বা N2O স্ট্রাকচার কোনটা, দিয়ে চারটা অপশন দিতে পারে, যেখানে তিনটা অপশন ভুল থাকবে, একটাই কারেক্ট থাকবে। এই স্ট্রাকচার গুলোতে খেয়াল রাখতে হবে, অর্থাৎ স্ট্রাকচার গুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। N2O3 এর স্ট্রাকচার, এখান থেকে আর কোনো পয়েন্ট থাকছে না পড়ার মতন। NO2 হচ্ছে কি? NO2 হচ্ছে ব্রাউন গ্যাস, NO2 এর জন্য পড়বে কি? এটা একটা ব্রাউন কালার গ্যাস। ইম্পর্টেন্ট প্রপার্টির মধ্যে কি আছে? আচ্ছা, এখানে কি পড়বে? N2O4 এ এটা একটা কালারলেস সলিড। আচ্ছা, N2O5 এ কি পড়বে? N2O5 কে বলবে হচ্ছে, একে বলে নাইট্রোনিয়াম নাইট্রেট। N2O5 এই ফর্মে এক্সিস্ট করে, দেখে নেবে ফর্মটা, NO2 প্লাস NO3 মাইনাস, একে বলে নাইট্রোনিয়াম নাইট্রেট। N2O5 যে ফর্মে এক্সিস্ট করে সেটা হচ্ছে NO2 প্লাস NO3 মাইনাস, এটাকে বলে নাইট্রোনিয়াম নাইট্রেট। এই ইনফরমেশন কটা শুধু গ্যাদার করতে হবে এই পাঁচটা অক্সাইডের ব্যাপারে। তারপর দেখে নাও কোনটার ব্যাপারে কি। ওখানে হচ্ছে অক্সিডেশন স্টেট +1, ওটা লেস ডাইপোল মোমেন্ট। এখানে হচ্ছে অক্সিডেশন স্টেট, NO তে হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে +2 প্যারাম্যাগনেটিক। N2O3 তে অক্সিডেশন স্টেট +3, তার ডায়াগ্রাম, বাকিগুলো ডায়াগ্রাম। তারপর এটাতে পড়বে হচ্ছে NO2, ওটা ব্রাউন গ্যাস। N2O4 ওটা কালারলেস সলিড। এবং N2O5 ওটা হচ্ছে নাইট্রোনিয়াম নাইট্রেট, বিকজ ওটা NO2 প্লাস এবং NO3 মাইনাস এই ফর্মে এক্সিস্ট করছে। NO2 প্লাস এবং NO3 মাইনাস এই ফর্মে এক্সিস্ট করছে, নাইট্রোনিয়াম নাইট্রেট +5। আর সবগুলোরই ডায়াগ্রামটা একটু ড্র করে রেখো। এবার নেক্সট নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রোজেনের অক্সাইড গুলো এখানে ক্লিয়ার হচ্ছে। এখানে কি কি পড়ছে মাথা ঢুকে গেছে। মেন কিন্তু স্ট্রাকচার গুলো একটু ড্র করে করে প্র্যাকটিস করো, অক্সিডেশন নাম্বারটা কিন্তু খেয়াল রেখো। নাইট্রিক অ্যাসিড, এখানে কি পড়তে হবে? নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশন, সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট কে, সোডিয়াম নাইট্রেটকে মেনলি যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হয়, পটাশিয়াম নাইট্রেট হলেও চলবে। সোডিয়াম বা পটাশিয়াম নাইট্রেটকে যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হয় তাহলে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এবং বলছে এখানে HCl ইউজ করা হয় না, HCl ইউজ করা হয় না। ওকে, এবার HCl ইউজ করা না করার কারণটা কি? একটা বলছে HCl হচ্ছে ভোলাটাইল, HCl ইউজ করা হয় না। তাহলে একটা কারণ হচ্ছে HCl হচ্ছে ভোলাটাইল, দুটো কারণ আছে HCl ইউজ করা কেন হয় না। একটা হচ্ছে কারণ সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেটের সঙ্গে যে কোনো অ্যাসিড রিঅ্যাকশন করলেই নাইট্রিক অ্যাসিড তৈরি হওয়ার কথা। সোডিয়াম নাইট্রেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনও নাইট্রিক অ্যাসিড তৈরি হওয়ার কথা, আবার সোডিয়াম নাইট্রেটের সঙ্গে HCl এর রিঅ্যাকশনও নাইট্রিক অ্যাসিড তৈরি হওয়ার কথা। কিন্তু HCl দিলে হিট করছি, একটা ভোলাটাইল HCl নিজেই উড়ে পালাবে, রিঅ্যাকশন করবে কি তার আগেই হিট করলে উড়ে পালাবে। 2 নম্বর হচ্ছে যে HClটা তৈরি হলো ওটা অ্যাকোয়ারিজিয়া তৈরি করে বসে থাকবে। এখন হচ্ছে অ্যাকোয়ারিজিয়া কি জিনিস বলো, অ্যাকোয়ারিজিয়া কি জিনিস? HCl যদি ইউজ করি, তৈরি হয়েছে নাইট্রিক অ্যাসিড, ইউজ করছি HCl, ওই HCl আর নাইট্রিক অ্যাসিড মিলে অ্যাকোয়ারিজিয়া তৈরি করবে। এই অ্যাকোয়ারিজিয়ার ইম্পর্টেন্স কি? অর্থাৎ আমি কি আর নাইট্রিক অ্যাসিড পেলাম না, নাইট্রিক অ্যাসিডটা HCl এর সঙ্গে রিঅ্যাক্ট করে অন্য কিছু তৈরি করে বসে আছে, তাই নাইট্রিক অ্যাসিড আমি পেলাম না, তাই HClটাকে ইউজ করা হচ্ছে না। নাইট্রোসিল ক্লোরাইড তৈরি করছে, এই নাইট্রোসিল ক্লোরাইড কি বলা হয়, অর্থাৎ এই মিক্সচারটা অফ অ্যাসিডটাকেই বলা হয় অ্যাকোয়ারিজিয়া। আর কাকে আর কাকে? তো তো তার নোবেল প্রাইজ কে? তো অ্যাকোয়ারিজিয়া জিনিসটা কি? মনে রাখতে হবে 3 মোল HCl আর 1 মোল নাইট্রিক অ্যাসিডের মিক্সচার,
লিখে রেখে দাও আলাদা করে। অ্যাকোয়া রিজিয়া কি? অ্যাকোয়া রিজিয়া হচ্ছে 3 মোল HCl and 1 মোল নাইট্রিক অ্যাসিডের মিক্সচার, এটা কি বলে অ্যাকোয়া রিজিয়া। যদি HCl ইউজ করি, তৈরি হয়েছে HNO3, ইউজ করেছে HCl, কিছুটা HCl যদি রয়ে যায় সেই HCl টা আবার HNO3 এর সঙ্গে রিঅ্যাকশন করে নিয়ে অ্যাকোয়া রিজিয়া তৈরি করবে, নাইট্রোসিল ক্লোরাইড তৈরি করবে, যেটা কিনা আমার চাই না। আমার চাই নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডটা থাকবে না, সেটা HCl এর সঙ্গে রিঅ্যাক্ট করে গিয়ে অ্যাকোয়া রিজিয়া বানিয়ে দেবে, যেখানে কিনা নাইট্রোসিল ক্লোরাইড তৈরি হয়ে যাচ্ছে, NOCl তৈরি হয়ে যাচ্ছে। এই NOCl হচ্ছে নাইট্রোসিল ক্লোরাইড, এটাই হচ্ছে পাওয়ারফুল রিএজেন্ট যেটা কিনা সোনার উপকে গলিয়ে দিতে হেল্প করে। এটাই বেসিক্যালি ডিসলভ গোল্ড, প্ল্যাটিনাম, সিলভার। এই নাইট্রোসিল ক্লোরাইড NOCl যেটা, নাইট্রোসিল ক্লোরাইড NOCl যেটা, ওটাই তোমার ডিসলভ করে দেয় হচ্ছে গোল্ড এবং প্ল্যাটিনামকে। নাইট্রোসিল ক্লোরাইড NOCl ওটাই ডিসলভ করে দেয় হচ্ছে তোমার গোল্ড এবং প্ল্যাটিনামকে। নাইট্রোসিল ক্লোরাইড কি করে তৈরি হয়? অ্যাকোয়া রিজিয়া থেকে নাইট্রোসিল ক্লোরাইড তৈরি হয়। অ্যাকোয়া রিজিয়াটা কি? নাইট্রিক অ্যাসিড 1 মোল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড 3 মোল নিলে সেই মিক্সচারটাকে বলা হয় অ্যাকোয়া রিজিয়া। আমার টার্গেট ছিল নাইট্রিক অ্যাসিড পাওয়া, কিন্তু HCl ইউজ করলে HClটা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আবার রিঅ্যাকশন করে অ্যাকোয়া রিজিয়া বানিয়ে দিচ্ছে, তাই HCl ইউজ করা হচ্ছে না। সঙ্গে HCl আবার ভোলাটাইল, হিট করলে HCl আগে বেরিয়ে চলে যাবে ভোলাটাইল হওয়ার জন্য, তো কাজের কাজ হবে না। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল মেথড, খুব ইম্পর্টেন্ট। বলে মেথডের নাম কি জিজ্ঞেস করবে? অসওয়াল্ড মেথড। ইন্ডাস্ট্রিয়াল মেথডটার নাম জিজ্ঞেস করবে শুধু। মেথডটার নাম কি? অসওয়াল্ড মেথড। এই অসওয়াল্ড মেথডে কি করা হয়? আই গেস বইতে মনে হয় একটা চার্ট মতন করে দেওয়া আছে, দেখতে একটু প্রিপারেশনে। ইন্ডাস্ট্রিয়াল মেথডের কোনো চার্ট টাইপের বানানো আছে, যেরকমটা ফিগার, যেরকমটা নাই ওই হেবার প্রসেসে অ্যামোনিয়া তৈরির জন্য ছিল, নেই বানানো, তাই তো? তাহলে এখান থেকে ফিগার আউট করে নে কি করা হয়। প্রথম কথা বলে এই রিঅ্যাকশনটা কোথায় পড়েছিস আগে? ফার্স্ট স্টেপটা হচ্ছে এই রিঅ্যাকশনটা কোথায় পড়া হয়েছে? সেই অ্যামোনিয়ার সঙ্গে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট বা হিট করা হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে, অ্যামোনিয়াতেই পড়েছে রিঅ্যাকশনটা, রাইট? সেম রিঅ্যাকশন। সো অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন করা হচ্ছে ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম ক্যাটালিস্ট এট হাই টেম্পারেচার, হাই প্রেসার। তাহলে প্রথমে কি তৈরি হচ্ছে? প্রথমে তৈরি হচ্ছে NO, 2-3 জায়গাটা পড়েছে, রাইট? এবার এই NOটার সঙ্গে আবার নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপে কি হচ্ছে? ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে কি হচ্ছে? NOর সঙ্গে আবার অক্সিজেনের রিঅ্যাকশন হচ্ছে অ্যাপ্রক্স 50 ডিগ্রি সেন্টিগ্রেডে, দিয়ে তৈরি হচ্ছে NO2, এটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে কি হচ্ছে? ওই NO2 কে জলে ডিসলভ করা হচ্ছে, দিয়ে তৈরি হচ্ছে HNO3। তো তিনটে স্টেপ। তাহলে প্রথম স্টেপে কি হলো বল? অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন করলাম ক্যাটালিস্টের প্রেজেন্সে। কোন ক্যাটালিস্ট? প্ল্যাটিনাম ক্যাটালিস্ট। কত টেম্পারেচার? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1100, সঙ্গে 5 অ্যাটমসফিয়ার প্রেসারও আছে। তাতে কি তৈরি হলো? তাতে তৈরি হলো হচ্ছে NO গ্যাস, 1100 কেলভিন, ঠিক আছে? 1100 কেলভিনে 5 অ্যাটমসফিয়ার, প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, অক্সিজেনের প্রেজেন্সে অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন হলো, কি তৈরি হলো? NO গ্যাস। এবার এই NOটা কি করলো? NO আবার অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করলো ফার্দার, দিয়ে তৈরি হলো NO2 গ্যাস। এইটা কিন্তু অনেকটা কম টেম্পারেচার হলো, এটা অনলি 50 ডিগ্রিতে হলো। তারপরে NO2 গ্যাসটা আবার কি করলো? আচ্ছা, NO2 গ্যাসের কালার কি? ব্রাউন গ্যাস। NO2 গ্যাস কি করলো? NO2 গ্যাস হচ্ছে জলে ডিসলভ হলো, দিয়ে তৈরি হলো নাইট্রিক অ্যাসিড। NO2 গ্যাস জলে ডিসলভ হয়ে তৈরি হলো নাইট্রিক অ্যাসিড। এবারে ভালো করে শুনবে, এই NO2 গ্যাসকে আর একটা জিনিস বলা হয়, কি বলা হয়? বলা হয় অ্যানহাইড্রাস অফ নাইট্রিক অ্যাসিড। এই কথার মানে কি? নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাস মানেটা কি? মানে হচ্ছে বলো, এই যে রিঅ্যাকশনটা হয়েছে, এই রিঅ্যাকশনটাতে তুমি বলো এর অপোজিট রিঅ্যাকশনটা কি এরকম ভাবে ভাবা যেতে পারে? নাইট্রিক অ্যাসিড থেকে জল বেরিয়ে গেলে NO2 গ্যাস পাওয়া যায়। যে রিঅ্যাকশনটা হচ্ছে NO2 গ্যাসে জল ডিসলভ করলে নাইট্রিক অ্যাসিড হয়, নাইট্রিক অ্যাসিড থেকে যদি ওয়াটার পার্টটা বেরিয়ে যায় তাহলেই আবার গ্যাসটা ফেরত পাওয়া যেতে পারে। সেই কারণে জল বেরিয়ে যাওয়াকেই বলা হয় ড্রাই হয়ে গেল, মানে অ্যানহাইড্রাস হয়ে গেল। অ্যাজ ইফ নাইট্রিক অ্যাসিড থেকে যদি ওয়াটার পার্টটাকে কোনোভাবে রিঅ্যাকশনসের থ্রু দিয়ে বের করে নিয়ে আসা যায়, যে ডিহাইড্রেশন করে দেওয়া যায়, তাহলে NO2 গ্যাসটা পাওয়া যেতে পারে। তো NO2 গ্যাসকে বলা হয় অ্যানহাইড্রাস অফ নাইট্রিক অ্যাসিড। কাউকে যদি বলা হয় অ্যানহাইড্রাস অফ কোনো একটা কিছু, তার মানেটা কি? যদি ধরো বলা হলো, ভালো করে শুনবে, A is anhydrous of B, এর মানে কি? A is anhydrous of B মানে এর সাথে
ওয়াটারে মিশলে বি তৈরি হয়। কেউ কারো অ্যানহাইড্রাস বলছে এ ইজ অ্যানহাইড্রাস অফ বি, মানে এটা হচ্ছে অ্যানহাইড্রাস কার, বি এর। বি এর অ্যানহাইড্রাস হচ্ছে এ, মানে এর সাথে জল মিশলে বি তৈরি হবে। যে কোনো সিচুয়েশনে যদি কোথাও দেখো, এটা হচ্ছে ইকুয়েশন। আচ্ছা বলো, এখানে কি খালি নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, না সঙ্গে একটু এনও তৈরি হচ্ছে? শুধু নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে না এনও তৈরি হচ্ছে? একটু এনও তৈরি হচ্ছে। এনওটাকে কি করব, ফেলে দেবো না, আবার এখানে ইউজ করতে পাঠিয়ে দেবো। এই এনওটাকে কোথায় পাঠানো হচ্ছে, এটাকে আবার সেকেন্ড স্টেপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আবার সেকেন্ড স্টেপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেকেন্ড স্টেপে এনওটা যাচ্ছে, দিয়ে আবার এই রিয়াকশনটা করছে, আবার এনও2 হচ্ছে, আবার জলের সঙ্গে রিয়াকশন করে আবার নাইট্রিক অ্যাসিড হচ্ছে, আবার কিছুটা পড়ে থাকছে, আবার তাকে রিইউজ করে নেওয়া হচ্ছে। এইভাবে বারবার বারবার করে ইউজ করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এইটা একটু খুব ইম্পর্টেন্ট, নাইট্রিক অ্যাসিড অণু স্ট্রাকচার ভালো করে প্র্যাকটিস করবে। HNO3, HNO3 স্ট্রাকচারটা কেমন অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার। এই ডায়াগ্রামটা প্র্যাকটিস করবে, এই একটাই ডায়াগ্রাম একটু প্র্যাকটিস করবে। নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার, নাইট্রিক অ্যাসিডে একটা OH গ্রুপ থাকে আর একটা NO2 গ্রুপ থাকে, দেখতেই পাচ্ছি একটা OH গ্রুপ একটা NO2 গ্রুপ মিলে তৈরি হয় নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, সো নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা ভালো করে একটু প্র্যাকটিস করবে, এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করলে যথেষ্ট। বই থেকে মার্ক করবিস কোন স্ট্রাকচারটা বললাম, ঠিক আছে, মার্ক করেছিস এই স্ট্রাকচারটা। ঠিক আছে, একটা NO2 গ্রুপ আছে, একটা OH গ্রুপ আছে, দিয়েই হচ্ছে তোমার HNO3 নাইট্রিক অ্যাসিড। বেশ, আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের থার্মাল ডিসোসিয়েশন, যদি হিট করে দেওয়া হয় নাইট্রিক অ্যাসিডকে, বা ধরে যদি হিট না করে জাস্ট সানলাইটে রেখে দেওয়া হয়েছে, হয় হিট করা হয়েছে অথবা সানলাইটে রাখা হচ্ছে, এখান থেকে আবার কি কোশ্চেন আসবে সেটাও দেখছি। হিট করলে বা সানলাইটে রাখলে কি গ্যাস তৈরি হচ্ছে, NO2 গ্যাস তৈরি হচ্ছে, সঙ্গে অক্সিজেন গ্যাসও তৈরি হচ্ছে। NO2 গ্যাসের কালার কি, ব্রাউন। তাহলে এবার কোশ্চেন জিজ্ঞেস করবে নাইট্রিক অ্যাসিডকে হিট করলে কোন কালার দেখতে পাওয়া যায়, ব্রাউন কালার দেখতে পাওয়া যায়। সেকেন্ড কোশ্চেন করবে, এটা তোমরা স্কুলে চাইলে একটু স্কুলে যাস, ল্যাবরেটরিতে যাস, আগে যাওয়ার কথা যাসনি তাই তো, এখানে চলে এসেছিস। তো নাইট্রিক অ্যাসিডের বটল যদি দেখো কখনো, স্কুলের মধ্যে যদি কোথাও রাখা আছে নাইট্রিক অ্যাসিডের বটল, দেখবেন নাইট্রিক অ্যাসিডের বটলটা অলওয়েজ ব্রাউন কালার হয়ে থাকে, কারণ সানলাইটের প্রেজেন্সেও নাইট্রিক অ্যাসিডে এই ডিসোসিয়েশনটা হয়, এবং ডিসোসিয়েশন হয়ে ওই গ্যাসের নাইট্রিক অ্যাসিডের বটলের মধ্যেই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়ে বসে থাকে, যার কালার হচ্ছে ব্রাউন, একটু ইয়েলোইশ ব্রাউন মতন। ওই জন্য ল্যাবরেটরিতে ধরো তিনটে কোশ্চেন কেমন করতে পারে, বললে একটা ল্যাবরেটরিতে সানলাইটের প্রেজেন্সে জানলা টাল্লা খোলা আছে, সানলাইটের প্রেজেন্সে তিনটে অ্যাসিডের বোতল রাখা আছে, একটা HCl, একটা H2SO4 আর একটা HNO3, তিনটে মেন অ্যাসিড, খনিজ অ্যাসিড বা মিনারেল অ্যাসিড। তাহলে কি রাখা আছে, HCl, HNO3 আর H2SO4। কোনো রিয়াকশন না করে, গায়ে কোথাও লেবেল নেই, কোনো রিয়াকশন না করে বলতে হবে যে কোনটা কোন অ্যাসিড। তিনটেই ইকুয়াল ভলিউমে রাখা আছে, সেম ভলিউম রাখা আছে। তাহলে যে গ্যাসের, যে বটলটার মধ্যে আমি ব্রাউনিশ কালার দেখতে পাবো মুখের কাছে, যে বটলের ঢাকনার কাছে ব্রাউন ব্রাউন কালার তৈরি, যে গ্যাস তৈরি হয়েছে, সেটা কোন অ্যাসিড হবে, নাইট্রিক অ্যাসিড। যেটা সব থেকে ভারী ওটা কোন অ্যাসিড হবে, সালফিউরিক অ্যাসিড। আর অন্য যেটা পড়ে থাকবে সেটা কোন অ্যাসিড হবে, কি করে তুলবে, চারটাকে তুলবে দিয়ে দেখবে কোনটা ভারী। একই অ্যামাউন্টে রাখা আছে বলেই তো বললাম ইকুয়াল ভলিউমে রাখা আছে। ঠিক আছে, একই অ্যামাউন্টে রাখা আছে, ইকুয়াল ভলিউম, সবগুলোর আয়তন একই রকম, ভলিউম একই রকম, কিন্তু একই রকম ভলিউম হলো ভারীটাকে সালফিউরিক অ্যাসিড, হালকাটাকে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তাহলে তিনটে অ্যাসিডের আইডেন্টিফিকেশন লিখে রেখে দাও এখানে, বই তোমার খাতায় নোট করে রাখো, যে কোন ল্যাবরেটরিতে ধরো ABC, নোট দিয়ে লিখে রেখে দিও, ABC 3 acids are there, HCl, HNO3 and H2SO4. How to identify? ABC 3 acids are present in 3 beakers, equal volume. ABC তিনটে অ্যাসিডের বটল আছে, ইকুয়াল ভলিউম। 3 beakers বা 3 bottles are present in equal volume. তাহলে কোনটাকে আইডেন্টিফাই করব, দেখো হচ্ছে ব্রাউন ভেপার, ওটা নাইট্রিক অ্যাসিড হবে। সানলাইট বা যদি আল্লাহ কিছু বলার নাও থাকে, যদি ডার্ক কন্ডিশনে রেখে দিয়েছি বলে না দেওয়া থাকে, তার মানে সানলাইটেই আছে, নর্মাল ল্যাবরেটরিতেই আছে। তাহলে যেখানে ব্রাউন ভেপার, বটলের মুখে ব্রাউন ভেপার, সেটা কি অ্যাসিড,
নাইট্রিক অ্যাসিড। যেটা হেভিয়েস্ট সেটা কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। অন্যটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, লেবেল করা নেই। এই অবস্থায় আমরা বুঝবো কি করে? যেটাতে ব্রাউন ভেপার দেখতে পাবো, কারণ নাইট্রিক অ্যাসিড সানলাইটের প্রেজেন্সে ব্রাউন গ্যাস তৈরি করে, ব্রাউন ভেপার তৈরি করে ডিসোসিয়েশন হয়ে গিয়ে। ব্রাউন ভেপার নাইট্রিক অ্যাসিড, হেভি যেটা সব থেকে সালফিউরিক অ্যাসিড, আর অন্যটা থার্ড ওয়ান ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে তিনটে অ্যাসিডের বটল থেকে কোনটা কি, কোন রকম কেমিক্যাল রিয়াকশন না করি। আচ্ছা, নেক্সট চলে আসছি। বলছে নন মেটালের অক্সিডেশন। তিনটে ইকুয়েশন ইম্পর্টেন্ট এবং তিনটে দেখো কেমন একটা লজিকে চলছে। তো কি মনে রাখতে ভালো করে দেখে নাও। কার্বন, সালফার, আয়োডিন একই রকম ভাবে চলছে মোটামুটি। অক্সিডেশন হচ্ছে এদের। কার্বনের অক্সিডেশন হলে কার্বন ডাইঅক্সাইড হবে, অক্সিডেশন হলে কি হবে দেখে নাও। তারপরে নাইট্রিক অ্যাসিড কি হবে সেটাতে যাচ্ছি। নাইট্রিক অ্যাসিড সবগুলোতেই কমন প্রোডাক্ট তৈরি করবে। কার্বনের অক্সিডেশনে কার্বন ডাইঅক্সাইড হবে, সালফারের অক্সিডেশনে সালফিউরিক অ্যাসিড হবে, আয়োডিনের অক্সিডেশনে আয়োডিক অ্যাসিড হবে, হাইড্রোআয়োডিক অ্যাসিড হবে। ফসফরাসের অক্সিডেশনে ফসফরিক অ্যাসিড হবে, আর্সেনিকের অক্সিডেশনে আর্সেনিক অ্যাসিড হবে, অ্যান্টিমনির অক্সিডেশনে অ্যান্টিমনি অ্যাসিড হবে। সব সেম ফর্মুলা, H3PO4, H3ASO4, H3SbO4 একই ফর্মুলা। H2SO4, HiO3 আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে কুইকলি কার্বনের অক্সিডেশন হলে কি হবে? কার্বনের অক্সিডেশনে কার্বন ডাইঅক্সাইড, সালফারের অক্সিডেশনে H2SO4, নাইট্রোজেনের অক্সিডেশনে আয়োডিনের অক্সিডেশনে HiO3 হাইড্রোআয়োডিক অ্যাসিড, ফসফরাসের অক্সিডেশনে H3PO4, আর্সেনিকের অক্সিডেশনে H3ASO4 আর অ্যান্টিমনির অক্সিডেশনে H3SbO4। কোনটার অক্সিডেশনে কি হয়েছে ক্লিয়ার? এবারে দেখো সবকটাতে নাইট্রিক অ্যাসিডের নিজের রিডাকশন হয় কি তৈরি করেছে? সবকটাই NO2 তৈরি করেছে। নাইট্রিক অ্যাসিড নিজে কি বানিয়েছে? NO2। নাইট্রিক অ্যাসিড নিজে দেখো NO2 বানিয়ে বসে আছে। সবগুলোতে নাইট্রিক অ্যাসিড নিজে রিডিউস হয়েছে, দিয়ে NO2 তৈরি করেছে। এরকম ভাবে পড়বে যাতে ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশনকে মনে রাখতে না হয়, যাতে আমি একটা ছক বানিয়ে নিতে পারি। তো ছক অনুযায়ী আবার জিজ্ঞেস করছি, কার্বন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অক্সিডেশন চলছে, কার অক্সিডেশন? নন মেটাল গুলোর। কাদের? নন মেটাল গুলোর। কার্বনের অক্সিডেশনে কি হবে? CO2, সালফারের অক্সিডেশনে H2SO4, আয়োডিনের অক্সিডেশনে HiO3 হাইড্রোআয়োডিক অ্যাসিড, ফসফরাসের অক্সিডেশনে H3PO4, আর্সেনিক H3ASO4, অ্যান্টিমনি H3SbO4। এবং সবকটাতে নাইট্রিক অ্যাসিড নিজে কিসে রিডিউস হচ্ছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, এবার হচ্ছে চলে আসছে বিভিন্ন রকমের কম্পাউন্ডের যদি অক্সিডেশন হয়। দেখো কম্পাউন্ডের অক্সিডেশন H2S, H2S এর যদি অক্সিডেশন হয় তৈরি হবে হচ্ছে সালফার। H2S এর অক্সিডেশনে তৈরি হবে সালফার। SO2 এর অক্সিডেশনে সালফিউরিক অ্যাসিড, FeSO4 এর অক্সিডেশনে Fe2SO4 ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসছি, এতে প্রত্যেকটাতে নাইট্রিক অ্যাসিডের রিডাকশন হবে। নাইট্রিক অ্যাসিড রিডাকশন হয় কি তৈরি করে? NO2। সো নাইট্রিক অ্যাসিড রিডাকশন হয় NO2, নাইট্রিক অ্যাসিডের রিডাকশন হয় NO2, নাইট্রিক অ্যাসিডের রিডাকশন হয় NO2। কোনটা থেকে কোনটা তৈরি হচ্ছে করতে করতে ক্লাসের চলাকালীন তোমরা মেমোরাইজ করে নেওয়ার চেষ্টা করো। H2S, তাহলে বলো H2S এর অক্সিডেশন হলে সালফার, SO2 এর অক্সিডেশন হলে SO2 থেকে সালফিউরিক অ্যাসিড, আর যদি তোমার FeSO4 থেকে অক্সিডেশন হয় তাহলে ফেরিক সালফেট Fe2SO4 ঠিক আছে, H2S থেকে সালফার, SO2 থেকে সালফিউরিক অ্যাসিড, আর FeSO4 থেকে ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট Fe2SO4 প্রত্যেকটাতে নাইট্রিক অ্যাসিড কি হয়েছে? নাইট্রিক অ্যাসিড নিজে NO2 বানিয়েছে। নাইট্রিক অ্যাসিড নিজে রিডিউস হয়ে গিয়ে NO2 বানিয়েছে। কনসেন্ট্রেটেড। এখন নাইট্রিক অ্যাসিডটা কেমন? নাইট্রিক অ্যাসিডটা মনে রাখতে হবে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ছিল। এবার ডাইলিউট। ডাইলিউট দেখো কি চেঞ্জেসটা হচ্ছে, ভালো করে দেখো। ডাইলিউটে নিজেরা বইটা দেখো, দিয়ে ফিগার আউট করার চেষ্টা করো। বলো না ডাইলিউটেও অক্সিডেশনটা সেমই হচ্ছে। ইয়েস, রিডাকশনে শুধু NO তৈরি হচ্ছে। ঠিক আছে, অক্সিডেশনটাতে H2S সেই সালফারেই যাবে, SO2 সেই সালফিউরিক অ্যাসিডেই যাবে, এবং ফেরাস সালফেট সেই ফেরিক সালফেটেই যাবে।
তাহলে H2S SO2 এবং ফেরাস সালফেট একই জিনিস তৈরি করবে, যেটা কিনা কনসেন্ট্রেটেডের সাথে তৈরি করছিল ডাইলিউটিওসে। শুধু নাইট্রিক অ্যাসিড নিজে রিডাকশন হবে NO তে, নাইট্রিক অ্যাসিড যাবে NO তে, নাইট্রিক অ্যাসিড যাবে নাইট্রিক অক্সাইডে, নাইট্রিক অ্যাসিড যাবে নাইট্রিক অক্সাইডে। তাহলে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড হলে NO2 তৈরি হচ্ছে, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড হলে NO তৈরি হচ্ছে। এবার বলো মাথায় ঢুকেছে কি কেমন করে আমাদের পড়তেটা হবে? আমাদের কিন্তু অন্ধের মতন ইকুয়েশন মুখস্থ করলে হবে না, ওই একটা ছক খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে যে একই ছকে কারা 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 পড়ে যাচ্ছে। এবার মেটালের অক্সিডেশন। মেটালের অক্সিডেশন হলে কি হবে দেখো, মেনলি কারা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, যারা বলছে হাইড্রোজেনের থেকে মোর ইলেকট্রোপজিটিভ, হাইড্রোজেনের থেকে যারা মোর ইলেকট্রোপজিটিভ তারাই রিয়াকশন করছে। সো রিয়াকশনটাতে কি হয়, প্রথমে আমরা এটা দেখবো যে নাইট্রিক অ্যাসিড কিভাবে নিজে নিজে রিডিউস হয়েছে। নাইট্রিক অ্যাসিড রিডিউস হয়ে কি কি তৈরি করতে পারে? নাইট্রিক অ্যাসিড রিডিউস হয়ে NO2 তৈরি করতে পারে কোনো সিচুয়েশনে, নাইট্রিক অ্যাসিড রিডিউস হয়ে NO তৈরি করতে পারে কোনো সিচুয়েশনে, নাইট্রিক অ্যাসিড থেকে NH3 তৈরি হতে পারে, নাইট্রিক অ্যাসিড থেকে তোমার NH4NO3 তৈরি হতে পারে, এবং নাইট্রিক অ্যাসিড থেকে তোমার N2 তৈরি হতে পারে। সো নাইট্রিক অ্যাসিডের রিডাকশন হলে এই অপশনস আছে। মেটালের সঙ্গে যখন রিয়াকশন হবে নাইট্রিক অ্যাসিডের রিডাকশন হলে এই অপশন আছে, এগুলোর মধ্যে কোনো না কোনোটা তৈরি হবে। কখন কোনটা তৈরি হবে সেটাই আমাদের ফিগার আউট করতে হবে, যে নাইট্রিক অ্যাসিড থেকে কি কি তৈরি হতে পারে যখনই নাইট্রিক অ্যাসিডের রিডাকশন হচ্ছে মেটালের প্রেজেন্সে। মেটালের প্রেজেন্সে নাইট্রিক অ্যাসিড থেকে রিয়াকশন হলে কি কি তৈরি হচ্ছে না হচ্ছে আমাদের এটা দেখতে হবে। তো চলো দেখা যাক তাহলে, বলো। হ্যাঁ, স্টেপ ওয়াইজ, মানে আমি বলছি নাইট্রিক অ্যাসিড স্টেপের থ্রু দিয়ে এইখানে দিয়ে চলে যেতে পারে, অবশ্যই স্টেপের থ্রু দিয়ে আছে, কিন্তু এন্ড প্রোডাক্ট হতে পারে এইটা। মানে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কোনো মেটালের রিয়াকশন হবে, এন্ড প্রোডাক্ট এটা হতেই পারে। সেখানে এন্ড প্রোডাক্ট হচ্ছে মানে অবশ্যই স্টেপের থ্রু দিয়ে আছে, কিন্তু এই স্টেপে কোথাও রিয়াকশন স্টপ করছে না, রিয়াকশন স্টপ করছে না, রিয়াকশন ডাইরেক্টলি চলে যাচ্ছে এবং ওখানে গিয়ে শেষ হচ্ছে স্টেপের থ্রু দিয়ে। ক্লিয়ার? তো নাইট্রিক অ্যাসিড যদি নিজে রিডিউস হয়, নাইট্রিক অ্যাসিড রিডিউস হয়ে নাইট্রিক অ্যাসিডের যদি রিডাকশন হয় তাহলে দিস আর দ্য অপশনস। কার সঙ্গে রিডাকশন হলে? মেনলি মেটালের সঙ্গে। মেটালের সঙ্গে যদি নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন হয় তাহলে নাইট্রিক অ্যাসিড রিডিউসড হয়ে গিয়ে এই অপশনস গুলোর মধ্যে কোনো একটা অপশন তৈরি করতে পারে। এখন আমাদের দেখতে হবে কোথায় কোনটা হয়। এই লম্বা লিস্টে আমাদের কি কি খেয়াল রাখতে হবে দেখো ভালো করে, আবার ট্যালি করে আমরা চলার চেষ্টা করছি। দেখো নাইট্রিক অ্যাসিডটা প্রথমে আমরা ট্যালিটা কেমন করে করছি। নাইট্রিক অ্যাসিড দেখবে তিনটে কন্ডিশনে রিয়াকশন করছে। নাইট্রিক অ্যাসিড কটা কন্ডিশনে রিয়াকশন করছে? তিনটে। একটা বলছে অ্যাসিডটা হচ্ছে হট এন্ড কনসেন্ট্রেটেড, ঠিক আছে। একটা তো বলছে অ্যাসিডটা হচ্ছে 1:1 অ্যাসিড, অর্থাৎ 1:1 অ্যাসিড মানে অ্যাসিডও আছে 1, জলও আছে 1। একটা তো বলছে অ্যাসিডটা ডাইলিউট এবং কোল্ড, আর একটা হচ্ছে অ্যাসিডের কন্ডিশন হচ্ছে খুবই ডাইলিউট এবং কোল্ড। এই চারটে কন্ডিশনে নাইট্রিক অ্যাসিড রিয়াকশন করছে বিভিন্ন মেটালের সঙ্গে। আমাদের এবার কেমন করে পড়বো, যখন কোনো একটা কন্ডিশনকে তুলবো সেই কন্ডিশনে দেখবো সব মেটাল কি একই রকম রিয়াকশন করছে, কন্ডিশনটা দেখবো এবং সেই কন্ডিশনের প্রোডাক্টটা মনে রাখার চেষ্টা করব। একটা মেটালকে নিয়ে সব পড়বো না, মাথায় ঢুকেছে? একটা কন্ডিশন দেখবো যে যখন নাইট্রিক অ্যাসিড হচ্ছে কনসেন্ট্রেটেড এবং হট তখন কি জিঙ্কও যা রিয়াকশন করছে ম্যাগনেসিয়ামও তাই রিয়াকশন করছে, তাহলে বুঝবো ছকে পড়ছে। আমাদের মাথায় ঢুকেছে কেমন করে পড়বো, তো দেখা যাক কেমন করে হচ্ছে। দেখো আমরা ধরো জিঙ্ক এবং আয়রন ম্যাগনেসিয়াম তিনটাকে কম্পেয়ার করছি, যেহেতু ম্যাঙ্গানিজ সবার সঙ্গে রিয়াকশন করছে না, ম্যাঙ্গানিজের খালি লাস্টের কেসটাই হচ্ছে। তো জিঙ্কে দেখো, জিঙ্কে যখন হট এবং কনসেন্ট্রেটেড তখন কি জিঙ্ক হয়েছে জিঙ্ক নাইট্রেট, তাহলে আয়রন কি হয়েছে দেখি। আয়রনটা আবার ডিফারেন্ট হতে রিয়াকশন করছে। আয়রন যখন রিয়াকশন করছে তখন কিন্তু আয়রন নাইট্রেট হচ্ছে না, এখানে হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড। এটাতে একটা ডিফারেন্ট ইস্যু আছে সেটা বলছি। ম্যাগনেসিয়াম কি হয়েছে? ম্যাগনেসিয়ামও হয়েছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। জিঙ্ক হচ্ছে জিঙ্ক নাইট্রেট, ম্যাগনেসিয়াম হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট, কপার হবে কপার নাইট্রেট যখনই আমরা হট এবং কনসেন্ট্রেটেড ইউজ করছি। আয়রনটাকে আপাতত আমরা বাদের খাতায় রাখছি। যখন 1:1 অ্যাসিড 1:1 তখন দেখি কি হচ্ছে, তখনও জিঙ্ক সেই জিঙ্ক নাইট্রেটই হচ্ছে। ম্যাগনেসিয়াম কি হচ্ছে 1:1 সিচুয়েশনে, 1:1 সিচুয়েশনেও ম্যাগনেসিয়াম আচ্ছা এইটা হতো ম্যাগনেসিয়াম নাইট্রেট হয়েছে, এখানেও ম্যাগনেসিয়াম নাইট্রেটই হয়েছে, ম্যাগনেসিয়াম নাইট্রেটই হয়েছে, ঠিক আছে। এগুলো তো দেখে নি, জিঙ্ক সবাই জিঙ্ক নাইট্রেটই হচ্ছে, তার মানে যে কোনো সিচুয়েশনে জিঙ্কটা কিন্তু জিঙ্ক নাইট্রেটই হয়েছে, ম্যাগনেসিয়ামটাও কিন্তু ম্যাগনেসিয়াম নাইট্রেটই হয়েছে।
জিঙ্ক নাইট্রেটই হয়েছে, ম্যাগনেসিয়াম নাইট্রেটই হয়েছে। এবারে দেখবো নাইট্রিক অ্যাসিডটা নিজে কি হয়েছে। নাইট্রিক অ্যাসিড এখানে নিজে হয়েছে NO2, নাইট্রিক অ্যাসিড এখানে নিজে হয়েছে NO। দেখো কনসেন্ট্রেশন একটু একটু করে কমছে, গ্যাসগুলোর অক্সিডেশন নাম্বার একটু একটু করে কমছে। যখন গাঢ় কনসেন্ট্রেটেড তখন হলো NO2, যখন একটু ডাইলিউট তখন হলো NO, যখন অনেকটা ডাইলিউট তখন হলো N2O, যখন আরো ডাইলিউট তখন হলো NH4NO3। তো এই অর্ডারে আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে তোমরা এক্ষুনি আমার সঙ্গে বলো, যখন একদম কনসেন্ট্রেটেড HNO3, বোর্ড দেখার দরকার নেই, কনসেন্ট্রেটেড HNO3 তখন HNO3 যাবে NO2, একটু ডাইলিউট 1:1 HNO3 যাবে NO, অক্সিডেশন নাম্বার একটু একটু করে কমছে। যখন অনেকটা ডাইলিউট তখন HNO3 N2O, আর একদম লাস্টে খুবই ডাইলিউট তখন NH4NO3। ক্লিয়ার? তাহলে এই অর্ডারে কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব, চারটাকে খেয়াল রেখো। একটু ওয়েট কর, অফিসটা খোলা আছে, বস ওখানে। ওকে, ম্যাগনেসিয়াম সেম ওয়েতে বিহেভ করছে। ম্যাগনেসিয়াম দেখো NO2 NO N2O তৈরি করছে। ঠিক আছে, ম্যাগনেসিয়ামটাতে অ্যাকচুয়ালি এইটা উপরে লেখা উচিত ছিল, এইটা নিচে লেখা উচিত ছিল, কারণ এটা হচ্ছে তোমার একটু 1:1, এটা হচ্ছে 1:1, আর এটা হচ্ছে ডাইলিউট। সো একদম কনসেন্ট্রেটেড হলে নাইট্রিক অ্যাসিড হয়ে যাবে হচ্ছে তোমার NO2, 1:1 কনসেন্ট্রেটেড হলে নাইট্রিক অ্যাসিড হয়ে যাবে তোমার NO, একদম ডাইলিউট হলে নাইট্রিক অ্যাসিড হয়ে যাবে তোমার N2O, আর খুবই ডাইলিউট হলে ম্যাগনেসিয়ামের জন্য আমার নাইট্রিক অ্যাসিডটা কি হচ্ছে, আলাদা করে কিছুই হচ্ছে না, এখানে MgNO3 ভোল্টই তৈরি হচ্ছে, যদিও বা এইখানে NH4NO3 তৈরি হয়েছিল। সেই এই একটা দুটো জায়গাতে আমাদের একটু এক্সেপশনস আছে, সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, চলে আসছি এবার আয়রনটাতে। আয়রনের কেসে খালি প্রথমটাতে একটু সমস্যা আছে, পরেরগুলোতে আবার ট্যালি করছে। দেখো আয়রন তৈরি করছে সেই ফেরিক নাইট্রেট, আয়রন তৈরি করছে সেই ফেরিক নাইট্রেট বা ফেরাস নাইট্রেট, ঠিক আছে, কিন্তু নাইট্রিক অ্যাসিড কি হয়েছে, নাইট্রিক অ্যাসিড হচ্ছে NO2 NH4NO3, নাইট্রিক অ্যাসিড হচ্ছে NO2 বা NH4NO3। যতক্ষণ কনসেন্ট্রেটেড আছে ততক্ষণ NO2 হয়েছে, ডাইলিউট হয়ে গেলেই NH4NO3 হয়ে গেছে। তো একটু ট্যালি করে করে মনে রাখার চেষ্টা করতে হবে যে কোনটার সঙ্গে কোনটা মিক্স করব, জিঙ্কের সঙ্গে কি। এবার লিখবে কেমন করে, তুমি এখানে দেখো বইতে চার্ট একরকম ভাবে লেখা আছে, যখন তুমি বাড়িতে লিখে প্র্যাকটিস করবে তখন কেমন করে লিখবে, তখন তুমি প্রথমে হেডিংটা দেবে কনসেন্ট্রেটেড এবং হট কন্ডিশন আছে, তখন জিঙ্ক কি রিঅ্যাকশন করছে, ম্যাগনেসিয়াম কি রিঅ্যাকশন করছে, আয়রন কি রিঅ্যাকশন করছে। ঠিক আছে, এরকম করে একটু প্র্যাকটিস করতে হবে। একই রকম ভাবে কপারটা একটু স্পেশাল কেস, কপারটা তো মোটামুটি একই রকম হয়। তাহলে নিজেরাই বলো কনসেন্ট্রেটেড হলে কি হবে, কপার হবে কিউপ্রিক নাইট্রেট, 1:1 হলে কি হবে, কপার হবে সেই কিউপ্রিক নাইট্রেট, খুবই ডাইলিউট হলে কি হবে, কপার হবে সেই কিউপ্রিক নাইট্রেট। এইগুলোতে নাইট্রিক অ্যাসিড কি হবে, নাইট্রিক অ্যাসিড হবে NO2 NO N2O, যেরকম একটু একটু করে অক্সিডেশন নাম্বার কমতে থাকে, অক্সিডেশন নাম্বার একটু একটু করে কমতে থাকে। কনসেন্ট্রেটেড হলে NO2 হবে, একটু 1:1 একটু ডাইলিউট হয়েছে NO হবে, অনেকটা ডাইলিউট হয়ে গেছে তখন N2 হবে। এবার কপারেই একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড ভেপার, ভেপারের সঙ্গে রিঅ্যাকশন হলে তখন কপার কিউপ্রিক অক্সাইড হচ্ছে, আর HNO3 ভেপারটা নাইট্রোজেন গ্যাস হচ্ছে। তাহলে তোমার জন্য এক্সেপশনস এর জায়গাগুলো স্টার দিয়ে রেখে দাও, কপারের জন্য এটা এক্সেপশন, যখন নাইট্রিক অ্যাসিডের ভেপারের সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে। আচ্ছা, ম্যাঙ্গানিজটা নিজে একটা এক্সেপশন, কারণ ও ডাইলিউট ছাড়া রিঅ্যাকশনই করছে না। এবার দেখো ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ এরা একদম সেম ওয়েতে বিহেভ করছে, দেখে নাও ম্যাগনেসিয়াম আর এই ম্যাঙ্গানিজ ডাইলিউট একদম সেম ওয়েতে বিহেভ করছে। ম্যাঙ্গানিজ হচ্ছে ম্যাঙ্গানিজ নাইট্রেট আর হাইড্রোজেন গ্যাস, ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন গ্যাস। তাহলে এই দুটো হচ্ছে তোমার একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কোনটা ইম্পর্টেন্ট, এই আয়রনের জন্য এইটি ইম্পর্টেন্ট, যারা একটু এক্সেপশনাল ওয়েতে বিহেভ করছে, বাকিগুলো ছকেই পড়ছে। তাহলে আয়রন হট আর কনসেন্ট্রেটেড এর সঙ্গে কিন্তু Fe নাইট্রেট তৈরি করেনি, ফেরিক নাইট্রেট তৈরি করেনি, ফেরোসোফেরিক অক্সাইড তৈরি করেছে। ঠিক আছে, তো এইটাই একটা ইম্পর্টেন্ট আয়রনের জন্য। ম্যাগনেসিয়ামের জন্য ডাইলিউট কন্ডিশনে, ম্যাঙ্গানিজের জন্য ডাইলিউট কন্ডিশনে, এই দুটো ইম্পর্টেন্ট কারণ এই দুটো একটু হাটকে বিহেভ করছে, কপারের জন্য নাইট্রিক অ্যাসিড ভেপার, এই রিঅ্যাকশনটা একটু ইম্পর্টেন্ট কারণ এখানে আবার একটু ট্রেন্ড ফলো হচ্ছে না, অন্যরকম ভাবে বিহেভ করছে। আদারওয়াইজ আমরা ট্রেন্ডটা থেকে কি বুঝলাম, প্রথম কথা বলো মেটালটা তাহলে মেনলি কি তৈরি করছে, মেটাল নাইট্রেট।
মেটাল মেনলি কি তৈরি করছে? মেটাল নাইট্রেট। আর তোমার অ্যাসিডটা কি তৈরি করছে? যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড হয় NO2, যদি একটু ডাইলিউট অ্যাসিড হয় 1:1 অ্যাসিড NO, যদি অনেকটাই ডাইলিউট হয় তাহলে N2। এবারে এর মধ্যে যেগুলো এক্সেপশনস আছে সেগুলো এক্সেপশনস, কিন্তু মেন ট্রেন্ডটা এটা আমাকে ফলো রাখতে হবে। বল ক্লিয়ার তো? বেশ, চলে যাচ্ছে এইটা যেটা কিনা আয়রনের রিয়াকশনটা দেখলাম, এটাকে বলা হচ্ছে প্যাসিভিটি অফ আয়রন বা আয়রনের নিষ্ক্রিয়তা, যেটা কিনা আয়রনের প্রথম রিয়াকশনটা দেখলাম, ফেরোসোফেরিক অক্সাইড তৈরি করছে। এটা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড। তো রিয়াকশনটাতে কি হয়, আয়রন যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের কন্ট্যাক্টে আসে, আয়রন যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের কন্ট্যাক্টে আসে, তাহলে একটা ইনঅ্যাক্টিভ অক্সাইডের লেয়ার তৈরি হয়ে যায় আয়রনের উপরে। আয়রনের উপরে একটা ইনঅ্যাক্টিভ অক্সাইডের লেয়ার তৈরি হয়ে যায়। সো আমি অ্যাজিউম করছি এটা একটা কোনো ধরো আয়রনের সাবস্টেন্স। এটা কিসের সাবস্টেন্স? আয়রন সাবস্টেন্স। এই সাবস্টেন্সের কন্ট্যাক্টে কে এসছে? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এসেছে। তাতে আয়রনের উপরে একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। কিসের লেয়ার তৈরি হচ্ছে? এই ফেরোসোফেরিক অক্সাইডের একটা ইনঅ্যাক্টিভ লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এবার তুমি নিজেই বলো যদি আয়রনের উপরে আর আয়রন না থাকে, আয়রনের উপরে যদি এরকম একটা অক্সাইডের লেয়ার হয়ে যায়, ওই আয়রনের কন্ট্যাক্টে যদি অ্যাসিডটা আবার আসে, তাহলে আয়রন রিয়াকশন করবে না ইনঅ্যাক্টিভ লেয়ারটা আয়রনকে রিয়াকশন করা থেকে আটকে দেবে? তাই সেরকম আয়রনকেই বলা হয় প্যাসিভ আয়রন। আয়রনটা প্যাসিভ হয়ে গেছে, আর অ্যাক্টিভ নেই। মাথায় ঢুকেছে ব্যাপারটা? আয়রনটা কি হয়ে গেছে? প্যাসিভ হয়ে গেছে, আর অ্যাক্টিভ নেই। এই ব্যাপারটা অনেকটা এরকম ভাবেও তুমি ইমাজিন করতে পারো। এই আয়রনের লেয়ার পড়ার ব্যাপারটা কেমন তুমি ইমাজিন করতে পারো এরকম করে। ধরো অনেকদিন স্কুলের ছুটি আছে, এন্ড সেই কারণে তোমার যে জুতোটা পরে তুমি স্কুলে যাও, সেই জুতোটা পলিশ করে রাখা ছিল, কিন্তু বাইরে রাখা আছে, র্যাকের মধ্যে রাখা ছিল না, বাইরেই রাখা ছিল। অনেকদিন ছুটি হয়ে গেছে বলে বলো জুতোর উপরে একটা ধুলোর দারুণ একটা লেয়ার তৈরি হবে, ইয়েস অর নো? ইউনিফর্ম একটা লেয়ার তৈরি হয়ে যাবে। ওই লেয়ারটা তৈরি হওয়ার জন্য ভেতরের পলিশটা খারাপ হচ্ছে না বেঁচে যাচ্ছে? ক্লিয়ার? ওপরটাতে একটা ডাস্টের লেয়ার হয়েছে, এবার ধরো মেবি উপরে ডাস্টের লেয়ার হয়েছে, আর এই অবস্থায় ধরো ওই পলিশটা কন্ট্যাক্টে অন্য কিছু এসেছে, জুতোর কন্ট্যাক্টে ধরো টিকটিকি ইঁদু এসব ধরো গেছে, ওই ধুলোর লেয়ারটা থাকার জন্য ভেতরের পলিশটা কোথাও না কোথাও সেফ হয়েছে একটু। অর্থাৎ এই সিচুয়েশনটা এখানে হচ্ছে, আয়রনের উপরে একটা এরকম লেয়ার তৈরি হয়ে গেছে। যখনই আয়রন নাইট্রিক অ্যাসিডে কন্ট্যাক্ট এসছে, আয়রনের উপরে এই অক্সাইডটা তৈরি হয়ে লেয়ার হয়ে গেছে। লেয়ার তৈরি হওয়াতে ভেতরের আয়রনটা কি হয়ে গেছে? বেঁচে গেছে। ভেতরের আয়রনটা রিয়াকশন করেনি, কারণ উপরের লেয়ারটা ওই আয়রনকে ফার্দার রিয়াকশন করা থেকে আটকে দিচ্ছে। এইরকম অবস্থাটাকে বলা হয় আয়রনের প্যাসিভিটি। এবার তুমি ভাবো, আয়রন ল্যাবরেটরিতে পড়ে আছে অনেকদিন ধরে, আয়রনের কোন একটা কিছু ল্যাবরেটরিতে পড়ে আছে, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, গরমের ছুটি চলছে ধরলাম, স্কুল কলেজ বন্ধ আছে। ওই আয়রনের কন্ট্যাক্টে লাস্ট যে রিয়াকশন করেছিল, হয়তো আয়রনের কন্ট্যাক্টে একটু হয়তো নাইট্রিক অ্যাসিড এসেছিল, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এসেছিল, আয়রনটার উপরে একটা 1 মাস ধরে রিয়াকশন হয়ে একটা এই অক্সাইডটার লেয়ার তৈরি হয়ে আছে। 1 মাস পরে স্কুল খুলেছে, কলেজ খুলেছে, তোমাকে বলা হয়েছে ওই আয়রনটা নিয়ে গিয়ে রিয়াকশন করতে। তুমি আয়রনটা তুলেছো, তুমি জানো না যে ওর উপরে একটা লেয়ার তৈরি হয়ে বসে আছে, তুমি আয়রনের উপরে ড্রপ বাই ড্রপ অ্যাসিড দিচ্ছ, ওই আয়রন রিয়াকশন করবে? কারণ একটা ইনঅ্যাক্টিভ লেয়ার তৈরি হয়ে গেছে। কি করতে হবে? ব্রাশ দিয়ে ঘষে ঘষে লেয়ারকে তুলতে হবে, তাহলে আয়রন এক্সপোজ হবে, এন্ড তখন আবার রিয়াকশন হবে। ক্লিয়ার? বেশ, আচ্ছা আর কি রিয়াকশন আছে দেখে নি। আচ্ছা চলে আসছে এবার যেটা একটু আগে আমরা বলছিলাম, তোমার হচ্ছে এই যে অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়া কি? অ্যাকোয়ারিজিয়া হচ্ছে 3 more HCl আর 1 mol নাইট্রিক অ্যাসিডের মিক্সচার, তাকে বলে অ্যাকোয়ারিজিয়া। এটা খুবই পাওয়ারফুল অ্যাসিড। এটা গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, যারা অতটাও অ্যাক্টিভ মেটাল নয়, যারা হাইলি ইনঅ্যাক্টিভ মেটাল, তাদেরকেও ডিসলভ করে দিতে পারে নাইট্রোসিল ক্লোরাইড তৈরি করে। কেমন করে? গোল্ডের সঙ্গে কেমন করে রিয়াকশনটা হয় ভালো করে দেখে নাও। তৈরি হলো নাইট্রোসিল ক্লোরাইড, তার সঙ্গে তৈরি হচ্ছে ন্যাসেন্ট ক্লোরিন, মানে অ্যাটমিক ক্লোরিন। এবার এই ন্যাসেন্ট ক্লোরিন যখনই তৈরি হচ্ছে, এটা হাইলি রিঅ্যাক্টিভ, ওই ন্যাসেন্ট ক্লোরিনটার সঙ্গে কিন্তু গোল্ডের রিয়াকশন হচ্ছে, যার ফলে গোল্ড ডিসলভ হয়ে যাচ্ছে। এবং ওই গোল্ড ডিসলভ হয়ে যে অ্যালুমিনিয়াম অরিক ক্লোরাইড তৈরি করলো, তার সঙ্গে আবার HCl এর রিয়াকশন হলো, যে ক্লোরো অরিক অ্যাসিড
ডিজলভ হয়ে রয়ে গেল। ওই ন্যাসেন্ট ক্লোরিনটার সঙ্গে প্ল্যাটিনামের রিয়াকশন হচ্ছে, প্ল্যাটিনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। এই প্ল্যাটিনিয়াম ক্লোরাইডের সঙ্গে আবার HCl এর রিয়াকশন হলো, দিয়ে ক্লোরোপ্ল্যাটিনিক অ্যাসিড তৈরি হয়ে গেল, যেগুলো কিনা ডিজলভ হয়ে রয়ে যাচ্ছে। সলিউশনে নোবেল প্রাইজটাকে এই ফর্মে রেখে দেওয়া হয়েছিল। তাহলে অ্যাকোয়া রিজিয়া যদি কি জিজ্ঞেস করে, 3 মোল HCl আর 1 মোল নাইট্রিক অ্যাসিডের মিক্সচার, ওখানে কি তৈরি হয়, নাইট্রোসিল ক্লোরাইড সঙ্গে ন্যাসেন্ট ক্লোরিন। ন্যাসেন্ট ক্লোরিন হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ। এই হাইলি রিঅ্যাক্টিভ ন্যাসেন্ট ক্লোরিন কি করে, এটাই গোল্ড বা প্ল্যাটিনামকে ডিজলভ করতে হেল্প করে। তৈরি হয় এদের ক্লোরাইড, গোল্ডকে ডিজলভ করলে তৈরি হয় অরিক ক্লোরাইড বা গোল্ড ক্লোরাইড, প্ল্যাটিনামকে ডিজলভ করলে তৈরি হয় প্ল্যাটিনিক ক্লোরাইড। এই ক্লোরাইড গুলো আবার HCl এর সঙ্গে ডিজলভ করে, HCl এর সঙ্গে রিঅ্যাকশন করে, দিয়ে সলুবল কম্পাউন্ড তৈরি করে, সলুবল অ্যাসিড তৈরি করে, ক্লোরোরিক অ্যাসিড বা ক্লোরোপ্ল্যাটিনিক অ্যাসিড। এই অ্যাসিড গুলো সলুবল থাকে, সলুবল হয়ে যায়, তাই আমরা বলি অ্যাকোয়া রিজিয়া গোল্ড এবং প্ল্যাটিনামকে ডিজলভ করতে পারে। অ্যাকোয়া রিজিয়ার বেসিক্যালি কোন পার্টটা গোল্ড আর নাইট্রোজেন, গোল্ড আর প্ল্যাটিনামকে ডিজলভ করলো, এই ন্যাসেন্ট ক্লোরিন, এটা তৈরি হচ্ছে বলেই গোল্ড আর প্ল্যাটিনাম ডিজলভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? মিলে গেছে? চল অলমোস্ট শেষের পথে। বলছে আইডেন্টিফিকেশন, রিং টেস্ট। রিং টেস্টে কি করেছিস ল্যাবরেটরিতে? রিং টেস্ট হচ্ছে একটা টেস্ট, ব্রাউন রিং টেস্ট। আর কি কি টেস্ট আছে দেখে নে। আসে না অতটা ভালো, কেন আসে না বলতো? কারণ যে ল্যাবরেটরিতে আমাদের স্কুলের যেহেতু ইনফ্রাস্ট্রাকচার মানে ফান্ড অত ভালো থাকে না, তো যে কম্পাউন্ড গুলো নিয়ে রিঅ্যাকশনটা করা হয়, মোস্টলি ফেরাস সালফেট যেটা থাকে, প্রচুর ইম্পিউরিটি থাকে ওখানে। দেখবি ফেরাস সালফেটের বটলে, স্কুলে কলেজে যে ল্যাবরেটরিতে যে ফেরাস সালফেট ইউজ করা হয়, ওই ফেরাস সালফেটের বটলে গায়ে লেখা আছে 95% ফেরাস সালফেট, মানে ওখানে 5% ইম্পিউরিটি আছে। আর রিংটা ভালো তৈরি করতে গেলে মোটামুটি 99% পিওর ফেরাস সালফেটের দরকার, এই জন্য ভালো রিংটা অতটা তৈরি হয় না, ওপরে ওঠে না, প্লাস রিংটাও পুরো রিং তৈরি হয় না, একটু ডিফিউজড হয়ে থাকে, মানে বোঝা যায় রিঅ্যাকশন হয়েছে কিন্তু পুরোটা ভালো করে হয় না। ওকে, তো প্রথম মেথডটা হচ্ছে তোমার কপার স্প্রিঞ্জ নিয়ে পরীক্ষা। কি বলছে যে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি কপারের রিঅ্যাকশন করা হয়, তাহলে কপার দিয়ে যদি হিট করা হয় ব্রাউন গ্যাস তৈরি হবে। একটা আননোন, এই রিঅ্যাকশনটা আগেও পড়েছি, একটা আননোন কোন অ্যাসিডের সঙ্গে, তার সঙ্গে আননোন অ্যাসিড, তার মধ্যে কপার মেটাল দিলাম, হিট করলাম, ব্রাউন গ্যাস পেলাম। আননোন অ্যাসিডটা কি? নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? কেমন করে পড়ছি? আননোন অ্যাসিডের সঙ্গে কপার মেটাল দিলাম, হিট করলাম, ব্রাউন গ্যাস পেলাম। আননোন অ্যাসিডটা কি? নাইট্রিক অ্যাসিড। একটা রিঅ্যাকশন। সেকেন্ড রিঅ্যাকশনটা হচ্ছে তোমার এখানে এই যে রিং টেস্টটা আছে, এটাও দেখবে বইতে দেওয়া আছে, একটু জাস্ট দেখে নিও। এই ইকুয়েশনটা দেখে নি, চলো। ইকুয়েশনটা, রিংটা কোনটা? এটা হচ্ছে রিংটা। রিং এর ফর্মুলা জিজ্ঞেস করতে পারে, রিং এর ফর্মুলা জিজ্ঞেস করতে পারে। এর নাম কি? নাইট্রোসো অ্যাকোয়া, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো ফেরাস সালফেট, নামটা লিখে রেখে দেবে, ঠিক আছে? পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো ফেরাস সালফেট, এটা হচ্ছে তোমার রিংটা। কেমন করে তৈরি হচ্ছে, কি কি করা হচ্ছে? প্রথমে সোডিয়াম নাইট্রেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হচ্ছে। এবার এই নাইট্রিক অ্যাসিডকে আইডেন্টিফাই করা হবে। সো ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিডের সঙ্গে নাইট্রিক অ্যাসিড যেটা তৈরি হলো, তাদের রিঅ্যাকশন করানো হলো, তাতে তোমার NO গ্যাস তৈরি হলো, সঙ্গে ফেরিক সালফেট তৈরি হলো। ফেরাস সালফেটের সঙ্গে ওয়াটারকে হিট করলে আবার এই কমপ্লেক্সটা তৈরি হলো, সেই কমপ্লেক্সের সঙ্গে আবার ওই যে NO গ্যাস তৈরি হয়েছে, NO গ্যাসের রিঅ্যাকশন হলে এই ব্রাউন কালারের একটা রিং তৈরি হচ্ছে, নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো ফেরাস সালফেট। যদি এটা তৈরি হয় তাহলে কি হলো, একটা আননোন অ্যাসিড নিয়েছি, অ্যাসিডটা কেমন? আননোন অ্যাসিড জানি না। আননোন অ্যাসিডে কি কি দিচ্ছি? আননোন অ্যাসিডে সালফিউরিক অ্যাসিড দিচ্ছি আর ফেরাস সালফেট দিচ্ছি, দিয়ে হিট করছি। তাতে যদি বাদামি বলা হয় আলটিমেটলি, আচ্ছা সালফিউরিক অ্যাসিড আর FeSO4 দেওয়ার নিয়ম আছে, নিয়মটা কেমন? এটা ধরো টেস্ট টিউব, টেস্ট টিউবের প্রথমে থাকবে হচ্ছে FeSO4 এর অ্যাকুয়াস সলিউশন, প্রথমে থাকবে FeSO4 এর অ্যাকুয়াস সলিউশন, তার গা বেয়ে খুব স্লোলি ঢালতে হবে সালফিউরিক অ্যাসিডটাকে, যাতে গা বেয়ে সালফিউরিক অ্যাসিড ভারী বলে নিচে চলে যায়। তারপরে দিতে হবে আননোন অ্যাসিডটা। এই সবকটা দিলে আননোন অ্যাসিড আর ওই ভারী সালফিউরিক অ্যাসিড, এদের জাংশনে একটা ব্রাউন কালারের রিং তৈরি হওয়ার কথা। একবার দেখে নেওয়া যাক রিংটা কেমন করে তৈরি হবে। এরকম এই যে ব্রাউন কালারটা লেয়ার তৈরি হওয়ার কথা, ওপরের দিকটাতে তো রয়ে যাচ্ছে হালকা জিনিসটা, নিচের দিকে চলে আসছে ভারীটা। এই লেয়ার তৈরি হওয়ার কথা, আমরা যদি তৈরি হয় বলবো আননোন অ্যাসিডটা ছিল হচ্ছে নাইট্রিক অ্যাসিড। প্র্যাকটিক্যালি তৈরি হলে এরকম একটা রিং দেখতে পাওয়ার কথা।
যদি সবকিছু পিওর থাকে। নিচের দিকে সালফিউরিক অ্যাসিড চলে গেছে, ওপর দিকে নাইট্রিক অ্যাসিডটা যেটা আননোন সেটা দিয়েছি, মাঝখানে একটা জাংশনের রিংটা তৈরি হয়েছে। রিংয়ের কম্পাউন্ডের নাম কি? পেন্টাঅ্যাকোয়া নাইট্রোসোফেরাস সালফেট। এই অবধি বলে পুরো ক্লিয়ার কিনা? মাথায় ঢুকেছে পুরোটা? মার্কিং করে নিয়েছো প্রপারলি পুরোটা? ওকে, তাহলে আমরা আজকে পি ব্লকটা, তাহলে প্রথম কথা বলো পি ব্লকের একটা ক্লাস এই কারণে নিলাম, পড়বো কেমন করে, মাথায় ঢুকেছে পি ব্লকটাকে কেমন করে করে পড়বে। তো পি ব্লকটাকে এর মধ্যে অল্প অল্প করে পড়া শুরু করে দাও। তবে আমি তোমাকে বলবো তুমি এর মধ্যে অল্প অল্প করে পড়া শুরু রাখো, আর তুমি সেপ্টেম্বরে পি ব্লকটা ধরবে। এখন শুধু মার্কিং যে জায়গাগুলো আছে একটু চোখ বুলিয়ে রাখো, শুধু যা যা এখনো পর্যন্ত আজকে পর্যন্ত যা যা মার্কিং করে দিয়েছি, মার্কিং এর জায়গাটা একটু চোখ বুলিয়ে রাখো, যে এই জায়গাগুলো আমাকে পড়তে হবে, এই জায়গাগুলো আমাকে পড়তে হবে, এই রিঅ্যাকশনস গুলো আমাকে একটু মেমোরাইজ করতে হবে। টাইম এখন পাবে না পি ব্লককে ধরবার, কারণ অন্যান্য এক্সামস গুলো নিচ্ছি, সেই এক্সামস গুলোর জন্য সেই প্রিপারেশন গুলো নাও, কিন্তু পি ব্লকটাকে জাস্ট একটু চোখ বুলিয়ে রাখো। এই পাঠাও 5 মিনিট বাদে, ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা এখানে প্যাক আপ করছি।